ওকে, তাহলে আজকে আমরা করব জেরোতে ব্যাংক রিকনসিলিয়েশন কিভাবে করবেন। ওকে, তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, আপনার বাংলা যেটা বলছেন ব্যাংক সমন্বয় বিবরণী, কথা ঠিক এটাই। হুম। এখন ব্যাংক সমন্বয় করবেন কার সাথে? ব্যাংকটা কি সমন্বয় করবেন? এই যে নাম যেটা ব্যাংক সমন্বয় বিবরণী, তো এই সমন্বয়টা কার সাথে হবে? বিবরণী মানে রিপোর্ট, তো বুঝলাম রিপোর্ট। ওকে, তো ব্যাংকটা সমন্বয় করবেন কার সাথে? না না, এখানে ক্লায়েন্ট ক্লায়েন্ট নেই, ক্যাশ বুকের সাথে। এখানে হচ্ছে কি, ব্যাংকের একটা রেজিস্টার খাতা আছে, ব্যাংকের আছে না রেজিস্টার, সেটা সফটওয়্যারে হোক আর ফিজিক্যালি হোক আছে। সেটাতে সে কি লেখে? সেটা সে আপনার হিসাব লেখে, আপনার অ্যাকাউন্টে যখন আপনি টাকা জমা দেন সে জমা করে রাখে, আপনার হিসাব থেকে যখন আপনি টাকা তোলেন সেটা মাইনাস করে দেয়, তাই না? আর আপনি একটা আপনার রেজিস্টার আছে, আপনার রেজিস্টারের নাম কি? চার্ট অফ অ্যাকাউন্ট, তাই না? আপনার চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারেই তো আপনার সবকিছু লিখেন। এখন এই চার্ট অফ অ্যাকাউন্টে আপনি হিসাব করেন, তাই তো? আপনি যখন ব্যাংকে টাকা তুলতে পাঠান তখন আপনার হিসাবটা থেকে আপনি মানে মাইনাস করে দেন, আবার যখন টাকা জমা দেন তখন আপনার হিসেবে আপনি জমা করেন। আগে, মানে আগে বলতে ধরেন 5-7-10 বছর আগে ব্যাংকে গেছেন টাকা চেক দিয়ে টাকা তুলতে, আসেন কেউ? আসেন তো মনে অনেকে, তাই না? আচ্ছা, ওইখানে দেখবেন আগে কিন্তু ব্যাংকের যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদের কাছে একটা পাস বই থাকতো। পাস বই থাকতো না আগে? আপনি যখন একটা চেক দিলেন, চেকটা নিয়ে ওই যে প্রাইভেট ব্যাংক তো আগে এরকম ছিল না, সরকারি ব্যাংকের কথাই বলি। তো ওই চেকটা নিয়ে ক্যাশিয়ার সাহেব, যিনি ওখানে টাকা মানে টাকা ডিল করতেছেন, উনি করতেন কি, পেছনে একজন টেবিলে বসে আছেন, ওনাকে দিতেন। উনি সেই চেকটা দেখে, তার পেছনে দেখবেন বিশাল বিশাল রেজিস্টার ছিল আগে, বালাম বই, তাই না? বড় বড় রেজিস্টার। এই রেজিস্টার খুলতেন, আপনার অ্যাকাউন্টটা কোন রেজিস্টারে আছে সেখানে হাতে লিখতেন যে এত টাকা উত্তোলন, ঠিক আছে, করে উনি ওটা হিসাব ব্যালেন্স করে চেকটা পাস করে সামনে দিতেন। এই সামনে দেওয়ার পরে আপনাকে টাকা দেওয়া হতো, টাকা দেওয়ার পরে আপনার কাছে আবার একটা পাস বই, এখন তো পাস বইয়ের প্রয়োজন হয় না, স্টেটমেন্ট চলে আসে। আগে আপনার কাছে একটা পাস বই ছিল, ওই পাস বইটার মধ্যে উনি লিখে দিতেন, লিখে দিয়ে ওখানে একটা সিল দিয়ে দিতেন বা সাইন করে দিতেন যে আপনার ব্যালেন্স এত। এই যে পাস বইয়ের যে ব্যাপারটা, এই পাস বইটা হচ্ছে আপনার খাতা, আপনার হিসাব। আর ওই যে ওই ভদ্রলোকের পেছনে যে খাতাটা আছে, এটা হচ্ছে, সালাম আলাইকুম, আসেন, এটা হচ্ছে ব্যাংকের হিসাব। তো এর আগে যখন, মানে ওই সময় যখন ব্যাংক স্টেটমেন্ট আপনার নিতে হতো তখন কি করতে হতো? ব্যাংক স্টেটমেন্ট কিন্তু ওনারা ওই লেজার থেকে বের করে দিত, তাই না? আপনার স্টেটমেন্ট কত কি হিসাবে কত আছে। আর এখন তো ব্যাংক স্টেটমেন্ট আমাদের ইমেইলে চলে আসে। তাহলে ব্যাংক স্টেটমেন্ট যদি আমি পাই, আমি একজন বিজনেস ওনার হিসেবে আমার অ্যাকাউন্টের, মানে ব্যাংক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট, এইটা আমার কাছে আসা মানে কি? আসা মানে হচ্ছে ব্যাংকের যে রেজিস্টার, সেই রেজিস্টার একটা কপি আমার কাছে আসা, তাই না? এখন আমার কাছে কি আছে? আমার কাছে ব্যাংকের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে। চার্ট অফ অ্যাকাউন্ট মানে ওই যে আমার পাসবই, আমার যে খাতাটা আমি মেনটেন করতেছি। তাহলে স্টেটমেন্ট আমার কাছে আসলো মানে আমি পাইলাম ব্যাংকের যে রেজিস্টার, সেই রেজিস্টারের একটা কপি, তাই তো? ব্যাংক যা যা হিসাব করছে আমার নামে, কখন টাকা তুলছি কখন টাকা গেছে, সেটা আমার কপি আসলো। আর আমার কাছে কি আছে? আমার খাতা। আমি এখন দুই খাতা পাশাপাশি রেখে মিলাবো, ঠিক আছে কিনা, আমি যা লিখছি সেটাই ব্যাংকে আছে কিনা, আর ব্যাংক যা লিখছে সেটা আমার খাতায় আছে কিনা। এই যে হিসাবটা আমরা মিলাচ্ছি, এটাকেই বলতেছে সমন্বয়। সমন্বয় বা রিকনসিলিয়েশন এবং অ্যাডজাস্টমেন্ট, এই দুইটার মধ্যে সামান্য একটু তফাৎ আছে। মানে আপনি যদি বলেন যে রিকনসিলিয়েশন মানে কি, অ্যাডজাস্টমেন্ট বলা যাবে, অসুবিধা নেই, কিন্তু সামান্য একটু তফাৎ আছে। অ্যাডজাস্টমেন্ট হয় একতরফা, মানে আমি একটা ধরে আর একটা করতেছি। এখানেও আমি ব্যাংক স্টেটমেন্টটাকে স্ট্যান্ডার্ড ধরবো, বাট আমার সমন্বয় যে কোনো দিকেই হতে পারে। ওকে, এখন ধরেন, মানে একই জিনিস হয়তো 19-20 একটু একটু তফাৎ আছে আর কি, অ্যাডজাস্টমেন্ট আর রিকনসিলিয়েশনের মাধ্যমে। তা না হলে তো ওখানে ইয়েই আসতো, ব্যাংক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট চলে আসতো, তাই না? রিকনসিলিয়েশন সমন্বয় কেন বলতেছে? দুইটাই সমন্বয় হবে। তো আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম তো সবাই, ব্যাংক সমন্বয় বিবরণীটা আসলে কি? আপনারা যারা অনেকেই করছেন তারা তো মানে খাতা কলমে করছেন, আর এখন আসেন প্র্যাকটিক্যালি আসি আর কি। ওকে, এখন ব্যাংক সমন্বয়টা আমরা করব। আমার যে খাতা, এই খাতা আছে কোথায়? এই যে চার্ট অফ অ্যাকাউন্ট,
এখানে আমরা অ্যাডভান্স থেকে যে চার্ট অফ অ্যাকাউন্টে যাই, এখানে গেলে যে লিস্টটা পাই, এই লিস্টে আমার যে ব্যাংকের নামটা আছে, হ্যাঁ, আমরা যখনই কোনো লেনদেন করছি, ধরেন আমি একজন আমার ভেন্ডরকে টাকা দিচ্ছি, 1,000 টাকা দিচ্ছি, আমরা তখন কি করি, টাকা দিচ্ছি কিসের বিনিময়ে, ধর একটা পারচেজের বিনিময়ে, তাই না? তো আমি ওনার কাছ থেকে এই জিনিসটা পারচেজ করছি, পারচেজ করে এনে আমি ওনাকে টাকা দিচ্ছি আমার ব্যাংক থেকে, আমি দেখাইলাম যে এটা আমার ব্যাংক থেকে পেমেন্ট হয়েছে। তার মানে কি, আমি যখন ব্যাংক থেকে পেমেন্ট হয়েছে আমার খাতায় লিখতেছি, তার মানে আমি অবশ্যই ওনাকে ব্যাংক থেকে টাকা দেওয়ার জন্য বলে দিচ্ছি। তার মানে ব্যাংকও ওখানে হিসেবটা লিখছে যে অমুক ব্যক্তি মানে অমুকের অ্যাকাউন্ট থেকে এত টাকা মাইনাস অমুকের কাছে চলে গেছে। এখন এই যে আমি যে একটা ট্রানজেকশন করলাম এখানে, আমি কি করছি, আমি এটা আসলে আলটিমেটলি একটা বিলে পেমেন্ট করে দিচ্ছি, তাই না? ভেন্ডরকে টাকা মানে দাম মানে কি, একটা বিল পেমেন্ট করে দিছি। পেমেন্ট করে দিছি কোথা থেকে, ব্যাংক থেকে, ব্যাংক থেকে টাকা মাইনাস হয়ে গেছে। এখন ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকও তো ওই কথাটাই লিখছে, ব্যাংকের স্টেটমেন্ট আমার কাছে আসার পর আমি ওই ট্রানজাকশনটার সাথে মিলিয়ে দেখবো যে এই ট্রানজাকশনে আমি 1,000 টাকা ব্যাংক থেকে দিতে বলছি, ব্যাংক ওটা লিখছে যে অমুক দিন এই বাবদ 1,000 টাকা উনি তুলে নিয়ে গেছে। এই যে আমরা দুটো মিলাই দিলাম, এটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ, মূল কাজ। এখন আসেন, এটা তো হলো থিওরি, প্র্যাকটিক্যাল তো আর একরকম হবে না, তাই না? ধরেন আমরা বাইক চালানোতে থিওরি পড়লাম, ক্লাস চেপে গিয়ার ফেলবো, এক্সেলেটর টানবো, গিয়ার আস্তে আস্তে ছাড়বো, বাইক চলবে, মুখস্থ হয়ে গেল আমাদের, বাইক চলবে। আপনি ঠিক ওই মুখস্থ পড়াটা পরে বাইকটা চালান তো দেখি পারেন কিনা, পারবেন? পারবেন। তো আমরা যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে করছি সেটা হচ্ছে কি, থিওরি, পড়ে আসছি। এখন যেগুলো করবেন, এখন যেগুলো দেখবেন, এগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, প্র্যাকটিক্যালি এরকম ঘটে। এখন এতগুলো কথা বলার পেছনে কারণ আছে, এতগুলো কথা বললাম এই কারণে, ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্ট আপনাকে ব্যাংক স্টেটমেন্ট পাঠাই দিচ্ছে, স্টেটমেন্ট পাঠাই দিয়ে বলতেছে যে এটা আমার রিকনসাইল করে দাও। আপনি স্টেটমেন্ট মানে কি, ব্যাংকের রেজিস্টার আপনি কপি হাতে পাইছেন, পায়ে আপনি এখানে চার্ট অফ অ্যাকাউন্ট এসে দেখলেন যে ওনার এখানে কোনো হিসাবই নেই, মানে উনি ওনার চার্ট অফ অ্যাকাউন্টে কোনো ধরনের হিসাব মেইনটেনই করে নেই, তাহলে কি রিকনসাইল হবে না? হবে, সমস্যা নেই। তারপর এসে দেখলেন কি, উনি ব্যাংকটাই এখানে এন্ট্রি করে নাই, ওনার যে ব্যাংকটা চার্ট অফ অ্যাকাউন্টে থাকবে, ওনার যে মানে মূল কথা হচ্ছে ওনার যে রেজিস্টার খাতা খুলবে, রেজিস্টার খাতাই খুলে নেই। একটা হলো রেজিস্টার খাতা খুলছে, কিছু এন্ট্রি দেয় নাই, একটা হলো রেজিস্টার খাতাই নেই, তারপরে রিকনসাইল হবে। ওকে, এই রিকনসিলেশনের ক্ষেত্রে আমরা যখন ক্লায়েন্টের কোনো কাজ করব, আমরা সব সময় স্ট্যান্ডার্ড ধরবো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনি এন্ট্রি দিতে ভুলে দিতে পারেন, কিন্তু ব্যাংক কিন্তু কখনো ভুলবে না। ব্যাংক যখন টাকা উঠবে তখন কিন্তু সে লিখবেই, যখন টাকা জমা দিবে তখন সে ব্যাংকের খাতায় লিখবেই। ওকে, এখন ব্যাংক আর আপনার এন্ট্রি হবে উল্টা। আপনি আপনার ব্যাংকে টাকা জমা দিচ্ছেন বা আপনার ব্যাংকে টাকা আসছে, আপনি ব্যাংক করেন ডেবিট, আর যে খাত থেকে আসছে সেটা করেন ক্রেডিট, তাই তো? সেলস করেন, তাহলে আপনার ব্যাংক ডেবিট আর সেলস ক্রেডিট করে দেন, তাই তো? সেলস থেকে ইনকাম আসছে। ব্যাংকে যখন আপনি টাকা রাখেন, ব্যাংক আপনার ওই টাকাটা জমা নেওয়া মাত্র সে করে ক্রেডিট। 1,000 টাকা আপনি ব্যাংকে জমা দিচ্ছেন, আপনার খাতায় থাকবে কি, ডেবিট, আর ব্যাংকের খাতায় থাকবে এটা একটা ক্রেডিট। কারণ কি বলেন তো? রাইট, ব্যাংক আপনার টাকা তার কাছে রাখতেছে, টাকা তো আপনার, টাকা তো তার না। যখনই আপনার অ্যাকাউন্টেই আপনি টাকা জমা দিচ্ছেন, টাকাটা তার কাছে থাকতেছে, তখন ব্যাংকের জন্য এটা লাইবিলিটি। ওকে, এই জন্য ব্যাংক করে এটা ক্রেডিট। তার মানে আপনি যা ডেবিট করবেন, ব্যাংক দেখবেন তার উল্টাটা কাজ করতেছে। ওকে, তো আমরা আসেন, এখন আমরা শিখি জেরোতে কিভাবে আমরা এই যে ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক রেজিস্টারের যে কপিটা আমরা পাইছি, সেটা দেখে আমরা কিভাবে এখানে রিকনসাইল করব। এখন আমার ক্লায়েন্ট এখানে এন্ট্রি দেখ বা না দেখ, আমি করে ফেলবো, কোনো অসুবিধা হবে না। ওকে, এখন আসেন, যদি আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি তো এখানে কিছুই করো নাই, যে আমি যা করছি সব তো ব্যাংক লিখেই রাখছে, ওটা দেখেই করো, বুঝছেন? মানে এখানে ওদের তো ব্যাংকে যাইতে হয় না, সবকিছু অ্যাপের মাধ্যমে হয়ে যায়, ট্রান্সফার হয়ে যাচ্ছে। অ্যাপের মাধ্যমে যখন টাকাই দেয়, তখন হচ্ছে যে ভাই ব্যাংকের থ্রুতেই তো যাচ্ছে, ব্যাংক তো ওটা হিসাবে লিখে রাখছে, ওটা দেখেই করে দাও। ওকে, এখন দেখেন, একটা একটা জিনিস একটু আপনাদেরকে দেখাই, তারপর শুরু করি। এইটা একটু ভেঙে গেছে,
স্টেটমেন্ট বোঝা যাবে আর কি। এটা হচ্ছে আপনার ইউকের মেট্রো ব্যাংক। ইউকেতে মেট্রো ব্যাংক আছে না, জানেন তো? মেট্রো আছে, বার্কলেস আছে, অনেক ব্যাংক আছে। হ্যাঁ, তো মেট্রো ব্যাংকের একটা ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্টটা ধরেন ক্লায়েন্ট আমাদেরকে পাঠাইছে, পাঠায় বলতেছে যে আমার এটা রিকনসাইল করে দাও। এখন ব্যাংক স্টেটমেন্টটার আমি ফার্স্ট পেজটা একটু দেখলাম, ফার্স্ট পেজ দেখে আমি তেমন কিছু বুঝলাম না। এনে আসলে আমাদের অত কিছু বোঝারও কথা না, আমাদের কি কি বোঝার জিনিস সেটা আমি আপনাকে দেখাই। এখানে কি পাবো আমি? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, শর্ট কোড পাইলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের দরকার আছে, সেটা হলো টাইম পিরিয়ডটা। হ্যাঁ, এটা কোন মাসের টাইম পিরিয়ড? ফেব্রুয়ারি 2020, মানে 1 ফেব্রুয়ারি 2020 থেকে 29 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, এই ট্রানজ্যাকশনগুলোর স্টেটমেন্ট এখানে আছে। ওকে, এখানে দেখেন অনেক কোড টোড আছে, এগুলো ওদের প্রয়োজন, আমাদের প্রয়োজন নাই। আমরা যেটা করব সেটা হলো, আচ্ছা এটা হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হলো শর্ট কোড ইনফরমেশন, এগুলো আর কি আছে। আমাদের দরকার হচ্ছে ইওর অ্যাকাউন্ট সামারি, এই জিনিসটা দরকার। আমরা প্রথমে দেখব স্টেটমেন্ট হাতে পাওয়ার পর টাইম পিরিয়ড কোন মাসের। এটা কিন্তু ফুল মাসের নাও হতে পারে, যদি বলতে পারে যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত যা ট্রানজ্যাকশন, অথবা ওই সময়ের যে স্টেটমেন্ট সেটা পাঠিয়ে দিয়ে বললো যে আমাকে এই এটা রিকনসাইল করো, তাহলে আমরা কিন্তু ভাই ফেব্রুয়ারি মাস পুরোটা দেন নাই কেন এই প্রশ্ন করার দরকার নেই, যতটুকু দিছে এতটুকুই করে দেব, কারণ রিকনসাইল 5 দিনেরও হতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমরা এই যে অ্যাকাউন্ট সামারিটা যদি দেখি, অ্যাকাউন্ট সামারিতে আমরা কি পেলাম? ফ্রম 1 ফেব্রুয়ারি 2020 টু 29 ফেব্রুয়ারি 2020। ওকে, অ্যাকাউন্ট নাম্বার, শর্টকাট এগুলো আমরা উপরে দেখছি, এগুলো আমাদের প্রয়োজন আপাতত নাই। দেখেন এখানে বলছে কি ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কোন তারিখের? 1 ফেব্রুয়ারি 2020-এর ওপেনিং ব্যালেন্স ছিল কত? 399.47। এইটা কিন্তু ছিল আমার জানুয়ারির এন্ডিং ব্যালেন্স। 31 জানুয়ারিতে এই ব্যালেন্সটা এসে দাঁড়িয়েছে, যেটা আমার 1 ফেব্রুয়ারিতে ক্যারি ফরওয়ার্ড হয়ে এটা আমার ওপেনিং ব্যালেন্স হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন সবাই? যদি কথা না বুঝেন তাহলে আমাকে একটু হাত তুলবেন যে আপনার কথা বুঝি না, বুঝছেন? ওকে, তাহলে আমরা ওপেনিং ব্যালেন্সটা কিভাবে আমরা বুঝতে পারলাম? ওকে, এইটা কি বলছে? এইটা বলছে হচ্ছে ইওর অ্যাকাউন্ট সামারি, মানে এই যে 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে, এই ট্রানজ্যাকশনগুলো টোটাল সামারিটা দেওয়া আছে এখানে। এখানে বলছে টোটাল মানি ইন। মানি ইন মানে কি? টাকা আসছে, ডিপোজিট হয়েছে আপনার এখানে, টাকা আসছে কত? 1700 টাকা। এখন এটা কয় ভাগে আসছে, কয়টা ট্রানজ্যাকশন আসছে, আমরা নিচে গেলে পাবো। আচ্ছা, টোটাল মানি আউট, আপনি এখান থেকে খরচ হয়েছে কত? 1779.40 টাকা। এটা হচ্ছে কি আপনার এক্সপেন্স, খরচ হয়ে গেছে। ওকে, তাহলে এই মানি ইন, মানি আউট এবং ওপেনিং ব্যালেন্সটা ধরে যদি আমরা ব্যালেন্স টান দেই, তাহলে আমার 29 ফেব্রুয়ারিতে আমার ক্লোজিং ব্যালেন্স দাঁড়াবে বা এন্ডিং ব্যালেন্স দাঁড়াবে 320.07। এটা সে বলে দিচ্ছে যে আপনার এন্ডিং ব্যালেন্স এটা। এখন এই যে বলছে ইয়োর ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনগুলো যদি আমি আসি, তাহলে দেখেন এখানে ডেট ওয়াইজ ডেসক্রিপশন আছে এবং টাকার অঙ্ক লেখা আছে। এটা হচ্ছে মানি আউট, এটা মানি ইন, এই যে মানি ইন দেখেন। হ্যাঁ, এরকম করে আমার সমস্ত ট্রানজ্যাকশন এখানে দেয়া আছে। ওকে, নিচে আরো অনেক কথাবার্তা আছে, এখন এগুলো ব্যাংকের সাথে কথাবার্তা, এত কথাবার্তা আমাদের দরকার নেই। আমাদের মূলত দরকার হচ্ছে টাইম পিরিয়ড, সামারিটা দরকার, ওপেনিং ব্যালেন্স এবং এন্ডিং ব্যালেন্স, এই দুটো জিনিস দরকার। শুরুতে কত ছিল, শেষে কত হলো, ট্রানজ্যাকশনের থ্রুতে আমরা জেনে নিচ্ছি যে এত এত টাকা আমার ঢুকছে, এত টাকা বের হয়ে গেছে, সেটা আমার এখানে পুরোটাই আছে। ওকে, এখন এই স্টেটমেন্টটা কাস্টমার আমাকে পাঠালো, বললো যে তুমি আমার ব্যাংক রিকনসিলিয়েশন করে দাও। এখন আপনি জেরোতে তার অ্যাকাউন্টে ঢুকে বা তার কোম্পানিতে ঢুকে সিচুয়েশন কয়েকটা পেতে পারেন। প্রথম সিচুয়েশন হচ্ছে তার এই যে ব্যাংক, মেট্রো ব্যাংক, এই মেট্রো ব্যাংক তার চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করাই নেই, সে মেট্রো ব্যাংক নামে কোনো অ্যাকাউন্টই খুলে নেই, জিরো, ফাঁকা। এটা হলো একটা সিচুয়েশন। দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে সে অ্যাকাউন্ট খুলছে কিন্তু তার ব্যালেন্স ঠিক নেই, মানে ধরেন সে অ্যাকাউন্ট খুলছে এটা ডিসেম্বর 2019-এ,
ডিসেম্বরের লাস্ট ডেটে যে ব্যালেন্স ছিল বা জানুয়ারির ফার্স্টে যে ব্যালেন্স ছিল ওপেনিং ব্যালেন্স, সে সেটা দিয়ে দিয়ে বসে আছে। বাট সে আপনাকে দিছে মূলত কবেকার, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির ওপেনিং ব্যালেন্স সেখানে দেয় নাই। তাহলে আমাকে কি করতে হবে, ওপেনিং ব্যালেন্সটা দিতে হবে যদি না দেয়া থাকে। একটা হলো অ্যাকাউন্ট নাই, একটা হলো অ্যাকাউন্ট আছে ওপেনিং ব্যালেন্স নাই, তাহলে ওপেনিং ব্যালেন্সটা দিতে হবে। আর আরেকটা হচ্ছে অ্যাকাউন্টও আছে ওপেনিং ব্যালেন্স আছে কিন্তু ওপেনিং ব্যালেন্স আছে ভুল। থাকার কথা কত, 399.47, এটা দেখলাম না আমরা, হ্যাঁ এখানে ধরেন আছে 600। তাহলে এই 600 ওপেনিং ব্যালেন্স নিয়ে যদি আপনি ট্রানজেকশন গুলা করেন, তাহলে দিন শেষে কি আপনার এই এন্ডিং ব্যালেন্স মিলবে কোনোদিন আদৌ? আপনি কিয়ামত পর্যন্ত ট্রানজেকশন গুলো মিলবে না। ওপেনিং ব্যালেন্স এটাই হতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা টুকটাক বুঝলাম। তাহলে একটা ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে আমাদের প্রথমে লাগবে ব্যাংক স্টেটমেন্ট, সেটা আমাদের হাতে আছে। এখন আমরা আসেন ওপেনিং ব্যালেন্স বা অ্যাকাউন্ট আছে কিনা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে কনফার্ম হতেই হবে। তাহলে আমরা প্রথমে যাব জেরোতে। জেরোতে গিয়ে আমি দেখতেছি আমার এখানে ব্যাংকের নামে মেট্রো ব্যাংক বলে কিছু নাই। ব্যাংকের নামে বা কোনো চার্ট অফ অ্যাকাউন্ট মেট্রো ব্যাংক বলে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট নাই। ওকে, তাহলে ক্লায়েন্ট আমাকে এই সিচুয়েশনে দিতে পারে। তাহলে আমার প্রথম কাজ হবে চার্ট অফ অ্যাকাউন্টটাকে অ্যাড করে ফেলা। তাহলে যেহেতু এটা ব্যাংক, তাহলে আমরা যাব অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, ওপেন করলাম, ক্লিক করলাম। এখন এই মেট্রো ব্যাংকে যদি আমাদের এখানে মানে ব্যাংক ফিটে থাকেও, তাহলে কি আমরা কানেক্ট করতে পারবো? মেট্রো ব্যাংকের কি কোনো আইডি পাসওয়ার্ড আমাদের কাছে আছে? নাই তো, অ্যাকাউন্ট তো নাই। যার কারণে আমরা অ্যাড করব অ্যাড উইদাউট ব্যাংক ফিট থেকে। কন্টিনিউ। ওকে, এবার আসেন ব্যাংকের নাম। ব্যাংকের নাম দিলাম মেট্রো ব্যাংক। এবার আসেন অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম কি দিব? আমাদের কোম্পানির নাম কি? কম্পিউটার টেক, তাই না? পিসিএন অ্যাসেসরিজ, আমি আপাতত কম্পিউটার টেক দিলাম এটুকু। এখন আমি ব্যাংকের নামটা এখানে বসাবো। আরে ওই এইটা, তাহলে কম্পিউটার টেকের মেট্রো ব্যাংকের অ্যাকাউন্ট। এখন আসেন আর কোনো ইনফরমেশন এখানে আছে কিনা। আচ্ছা, মেট্রো ব্যাংকের অ্যাকাউন্ট। এখন যেটা করব, এই অ্যাকাউন্টটাকে যাতে আমরা আলাদাভাবে চিনতে পারি, এইটা কিন্তু কোনো রুলসে নেই, এটা আমার রুলস আর কি, হ্যাঁ। আলাদাভাবে চিনতে পারি তার জন্য আমরা এই অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা ডিজিট আমরা নামের সাথে অ্যাড করে দিব। এটা এটা কেন করবেন? এটা করবেন অবশ্যই, এটার উপকারিতা আছে। এটা কেন করবেন? ধরেন একই ব্যাংকে আপনার প্রতিষ্ঠানে 2টা 3টা অ্যাকাউন্ট থাকতে পারে, পারে না? এখন যদি ধরেন শুধু আমরা এখানে মেট্রো ব্যাংক লিখে রাখি, তাহলে কোন অ্যাকাউন্টে ট্রানজাকশন করবো এটা বুঝতে পারবো। যখন আমরা এই শেষে লাস্ট 4টা ডিজিট দিব, তাহলে কিন্তু বুঝতে পারবো আচ্ছা এটা আমার ওই অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা এরপরে আসেন নামটা আমরা অ্যাকাউন্ট নেম এভাবে দিলাম। ওকে, এরপরে আসেন অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপে গিয়ে দেখেন 2টা জিনিস, একটা হচ্ছে ক্রেডিট কার্ড আর একটা হলো আদার। যদি এটা ক্রেডিট কার্ড হয় তাহলেই শুধুমাত্র আমরা ক্রেডিট কার্ড সিলেক্ট করব। এছাড়া ক্রেডিট কার্ড ছাড়া বাকি যা আছে, ব্যাংক, ওয়ালেট, বিকাশ, পেপাল যা আছে সব হবে আপনার আদার্স। এখানে আদার্স দেওয়ার পেছনে কারণ হচ্ছে, যদি ব্যাংক লিখে দিত তাহলে শুধু আপনি ব্যাংক চিন্তা করতেন, বাট আদার্স মানে হচ্ছে ব্যাংক ছাড়াও, মানে ক্রেডিট কার্ড ছাড়া বাকি যা আছে সব যাবে আদার্সে। আদার্সে যখন যাবে তখন এটা হয়ে যাবে আপনার অ্যাসেট। ব্যাংক অ্যাকাউন্ট কি? ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে কি? এটা অ্যাসেট না? আর ক্রেডিট কার্ড যখন আপনি সিলেক্ট করবেন তখন ওইটা হয়ে যাবে আপনার লাইবিলিটি। ওকে, ক্রেডিট কার্ডের ব্যালেন্স 0 মানে আপনার কোনো লোন নাই। ক্রেডিট কার্ডের ব্যালেন্স 500 টাকা মানে আপনার 500 টাকা কিন্তু এখন লোন হয়ে আছে। টাকা তুলছেন না বা পারচেস করছেন না, তো টাকা দায় হয়ে আছে কার কাছে? ব্যাংকের কাছে বা ওই ক্রেডিট কার্ড কোম্পানির কাছে। যখন আপনি এটা পেমেন্ট করে দেবেন তখন হচ্ছে এই দায় মুক্ত হবেন আর কি। তো যার কারণে অ্যাকাউন্ট টাইপে অলওয়েজ আমরা ক্রেডিট কার্ড হলেই কেবলমাত্র ক্রেডিট কার্ড দিব, আর ক্রেডিট কার্ড ছাড়া বাকি যা আছে সব দিব আদার্স। এরপরে বলছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের এখানে আছে, আমি পুরো অ্যাকাউন্ট নাম্বারটা কপি করি। এই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনার ব্যাংকের নামের সাথে শো করবে না, যার কারণে আমরা লাস্ট 4টা ডিজিট নামের সাথে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আসেন অ্যাকাউন্ট নাম্বার দিলাম।
এরপর বলছে অ্যাকাউন্ট কোড। অ্যাকাউন্ট কোড মানে কি? এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের কোড। আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছি আমরা দেখছি না যে কোড ছাড়া চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা যায় না জেরোতে। কুইকবুকে আবার কোড ছাড়াও অ্যাড করা যায়, কোড লাগে না। ওকে, তাহলে আমরা ব্যাংকের কোডগুলো সবসময় 1 দিয়ে শুরু করব, কারণ ট্রানজ্যাকশন করতে গেলে অবশ্যই আপনার ব্যাংকটা উপরের দিকে লাগবে। 1 দিয়ে যখন শুরু করবেন তখন ব্যাংকটা আপনি উপরের দিকে পাবেন। ওকে, তাহলে ধরেন আমি এটার নাম্বার দিলাম 100। ওকে, মেট্রো ব্যাংক, আমার চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে 100। আর এইটার নাম কি? এটার নাম হচ্ছে কম্পিউটার টেক মেট্রো ব্যাংক 2094। এটা হচ্ছে 2094 হলো অ্যাকাউন্টের লাস্ট 4টা ডিজিট। ওকে, আমার কারেন্সি ব্রিটিশ পাউন্ড, যেহেতু আমার কোম্পানি ব্রিটিশ কোম্পানি, আমি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিই। কি বলছে এটা? এটা অলরেডি অন্য একজন ব্যবহার করছে, মানে 100 অন্য একটা চার্ট অফ অ্যাকাউন্ট অন্য একটা ব্যাংকের নামে অলরেডি আছে, যার কারণে নিচ্ছে না। তো আমরা নাম্বারটা চেঞ্জ করে 103 দিয়ে দিলাম। ওকে, দিয়ে অ্যাড অ্যাকাউন্ট। এখন দেখেন 103-তে কম্পিউটার টেক মেট্রো ব্যাংক 2094 আসছে। ওকে, তাহলে সিচুয়েশন যদি প্রথমটা হয় যে উনি ব্যাংক স্টেটমেন্ট পাঠাচ্ছেন ঠিকই, কিন্তু উনি ব্যাংকটাই এখানে রেজিস্টার করেন নাই, চার্ট অফ অ্যাকাউন্টে না থাকলে আপনি মিলাবেন কার সাথে? আপনার খাতাই তো নাই, আপনার খাতাটা খুললেন আর। ওকে, এখন আসেন দ্বিতীয় সিচুয়েশন, যে উনি ব্যাংকটা তো অ্যাড করতে পারছেন, কিন্তু ওনার এই যে দেখেন ব্যালেন্সটা হচ্ছে 0, বাট আপনার ব্যালেন্স কত লাগবে? 399.47। এটা লাগবে কোন ডেটে? এটা লাগবে হচ্ছে 1 ফেব্রুয়ারিতে। ওকে, এখন আমরা যখন কুইকবুক করব তখন দেখতে পাবো কুইকবুকে ওপেনিং ব্যালেন্স না থাকলে জার্নাল করে কুইকবুকে ওপেনিং ব্যালেন্স দেয়া যায়। ওকে, কিন্তু জেরোতে আপনি জার্নাল করে ওপেনিং ব্যালেন্স দিতে পারবেন না। ওকে, জেরোতে এই ওপেনিং ব্যালেন্স দিতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, এটা জেরোর জন্য ফিক্সড, বিকল্প কোনো বুদ্ধি আপনি খাটাইলে হবে না, এইভাবেই করতে হবে। সেটা হচ্ছে এই যে প্লাস নিউতে ক্লিক করবেন, এখানে দেখেন রিসিভ মানি বলে একটা অপশন আছে, রিসিভ মানি। এই রিসিভ মানিতে ক্লিক করবেন। রিসিভ মানিতে ক্লিক করলে ও আপনার যতগুলো মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো, ব্যাংক বা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট আপনাকে শো করবে। আমাদের আরবিএস ব্যাংক আগে ছিল 2টা করা, এখন আমাদের কম্পিউটার টেক মেট্রো ব্যাংক। ওকে, তাহলে আমি এই ব্যাংকটা সিলেক্ট করব, করে নেক্সট করব। এখন বলছি কি ফ্রম, এই টাকাটা কার কাছ থেকে আসছে? একটু ভেজাল হয়ে গেল না, কার কাছ থেকে আসছে কেমন বুঝবো? ওপেনিং ব্যালেন্স তো আমি নিজেও দিতে পারি, তাই না? আচ্ছা, জেরোতে ওপেনিং ব্যালেন্স দেওয়ার ক্ষেত্রে এইখানে দেখেন, আচ্ছা আমার এখানে ওপেনিং ব্যালেন্স বলে একটা আগেই অ্যাড করা আছে। হ্যাঁ, ওপেনিং ব্যালেন্সটা আপনার কন্ট্যাক্টে অ্যাড করতে হবে। কন্ট্যাক্ট করছি না আমরা, সাপ্লায়ার এবং কাস্টমারকে একসাথে বলে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টে আপনার ওপেনিং ব্যালেন্স নামে একটা কন্ট্যাক্ট অ্যাড করতে হবে। এই ওপেনিং ব্যালেন্স কন্ট্যাক্টের কাছ থেকে আমরা টাকাটা পাবো। এখন এটা দেখাচ্ছি আর কি, আমরা সিস্টেমে আমরা এটাই দেখাচ্ছি। ওকে, তাহলে এইটা যদি এখানে না থাকে তাহলে এই যে অ্যাড নিউতে থাকবে, অ্যাড নিউ ক্লিক করে ওপেনিং ব্যালেন্সটা এখানে অ্যাড করলে এই আপনার এই যে কন্ট্যাক্ট, এই এখানে এটা ওপেন হয় না। আচ্ছা, এই কন্ট্যাক্টে আসলে দেখেন এই যে অল কন্ট্যাক্টসে যদি আপনি যান, আচ্ছা অল কন্ট্যাক্টসে আসে, অল কন্ট্যাক্টসে গেলে এখানে দেখেন একটা ওপেনিং ব্যালেন্স নামে একটা কন্ট্যাক্ট আছে। ওপেনিং ব্যালেন্স আছে, এইটা যদি এখানে না থাকে তাহলে আপনি এই যে নিউ কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, করে শুধু নামটা দিবেন। এখানে কিন্তু রিকোয়ার্ড কি? শুধু নাম, অন্য কোনো কিছু রিকোয়ার্ড না। আপনি যদি সমস্ত ঘর ফিল আপ করেন নাম না লিখেন তাহলে নিবে না, আর যদি শুধু নাম লিখেন বাকি কিচ্ছু না লিখেন তাও নিবে। ওকে, তাহলে এখানে কি কন্ট্যাক্ট নেম, এই যে এই জায়গায় দিবেন ওপেনিং ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার একটা দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দিয়ে আপনি আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, সেভ অ্যান্ড ক্লোজ করে দিবেন, তাহলে আপনার কন্ট্যাক্টে ওপেনিং ব্যালেন্স নামে একটা কন্ট্যাক্ট অ্যাড হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে আমরা ওপেনিং ব্যালেন্স সিলেক্ট করব। এখন দেখেন আমাকে স্টেটমেন্ট দিছে উনি কত সালের? 2020-এর ফেব্রুয়ারি, তাই তো? এখন ওপেনিং ব্যালেন্স থেকে টাকা আমার আসতে হবে 1 ফেব্রুয়ারি 2020।
তাহলে আমি এই যে এখানে ক্লিক করব, করে আমি 2020-এ যাব, তারপর যাব ফেব্রুয়ারিতে, ওকে করে দেব। ফেব্রুয়ারি চলে আসলো, এখন আমার 1 তারিখ, তার মানে আমি ডেটটা ঠিক করলাম। ওকে, 1 ফেব্রুয়ারি 2020, ওপেনিং ব্যালেন্স, রেফারেন্স ধরেন একটা দিয়ে দিলাম আমি, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমি যেটা ভালো বুঝি। আচ্ছা, এখানে দেখেন আমরা কোনো আইটেম সিলেক্ট করব না, কোনো আইটেমের এগেনস্টে কিন্তু ওপেনিং ব্যালেন্সটা আসে নাই। ওকে, যার কারণে আমরা শুধু ডেসক্রিপশন লিখব, ওপেনিং কি হলো, ওপেনিং ব্যালেন্স ফেব্রুয়ারি 2020। ওকে, ডেসক্রিপশন লিখব। কোয়ান্টিটি কয়টা? কোয়ান্টিটি একটা। প্রাইস কত? প্রাইস হচ্ছে আপনার 399.47, এটাই তো ছিল না? এগুলা একটু কনফিউশন হলেও দেখে নেবেন, হ্যাঁ, 399.47। ওকে, এখন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কোনটা হবে বলেন? এখানে হচ্ছে রিসিভ, মানে টাকা আসতেছে, টাকা আসলে কোন অ্যাকাউন্টে যায়? এর আগে আমরা করছি তো, সেলস 200। এখানে যদি আপনি 200 লেখেন, দেখেন 200 চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার কত, চার্ট অফ অ্যাকাউন্ট সেলসের নাম্বার কত? 200। এই অ্যাকাউন্ট হবে এইটা, হ্যাঁ। আর এই যে ভ্যাট, এই ভ্যাটটা যদি আপনি এই 20% ডিফল্ট ভ্যাটটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে কিন্তু 479.35। এইটা অলওয়েজ করবেন কি, নো ভ্যাট করে দিবেন, অথবা জিরো, নো ভ্যাটই করে দিবেন। তাহলে দেখেন আমার ওপেনিং ব্যালেন্স ঠিক আছে। এই যে ওপেনিং ব্যালেন্সটা আমি দিচ্ছি, যদি আমি কোনো একটা পারচেজের এগেনস্টেও করি, তাহলে আমার ব্যাংকে যে টাকাটা আসছে সেটা কিন্তু আমার ভ্যাট সহই আসছে, এখানে আলাদা করে ভ্যাট দেওয়ার প্রয়োজন নাই। ওকে, এইটাকে আমি করব সেভ। তাহলে দেখেন, এখন দেখেন আমার এই যে ব্যাংকটা আছে, কম্পিউটার টেক মেট্রো ব্যাংক 2094, এইটার আমার একটা ট্রানজ্যাকশন কিন্তু এখানে চলে আসছে। ট্রানজ্যাকশনটার নাম হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এখানে 399.47। এই ব্যালেন্সটা আমার ওপেনিং ব্যালেন্স হওয়া দরকার ছিল না? এখন ধরেন এইটাকে আমি একটু কাজ করি, দাঁড়ান। ধরেন উনি এখানে মানে অ্যামাউন্টটা লিখছে হচ্ছে 500 টাকা, আর ডেট দিছে 1 জানুয়ারি, হতে পারে না এরকম সিচুয়েশন? যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে এই ট্রানজ্যাকশনটা ওপেন করবেন। একটা তো হলো আপনার ট্রানজ্যাকশন নাই, না থাকলে তো আপনি স্টেটমেন্ট থেকে সঠিকটাই বসাবেন, ওখানে তো আর ভুল হবে না। আর ধরেন যে উনি ট্রানজ্যাকশনটা ভুল করে রাখছে, তাহলে আমরা আগে ট্রানজ্যাকশনটা ওপেন করব। ওপেন করে এই যে অপশন থেকে এডিট ট্রানজ্যাকশনে যাব, এডিট, এডিট ট্রানজ্যাকশনে গেলে দেখেন আপনি কি করতে পারবেন, এই ডেটও চেঞ্জ করতে পারবেন, এই ব্যালেন্সও চেঞ্জ করতে পারবেন। এটা যদি 500 থাকে, তাহলে আমরা 500 টাকা, সরি এখানে 500 থাকে, 500 টাকা কেটে আমরা 399.47 করবো। আর ডেট যদি আমার 1 জানুয়ারি থাকে, তাহলে আমি এটাকে এখান থেকে ড্রপডাউনে গিয়ে 1 ফেব্রুয়ারি করে দেবো। ওকে, তাহলে এটা আপডেট আর দরকার নেই, তারপরে দেই। তাহলে কি হলো বিষয়টা? বিষয়টা হচ্ছে আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেওয়া হয়েছে রিকনসাইলেশনের জন্য, আপনি রিকনসাইলেশন করতে যা দেখলেন উনি যে অ্যাক্সেস দিছে জেরোতে, জেরোর অ্যাক্সেস যা দেখলেন যে ওনার ব্যাংক অ্যাকাউন্টটা উনি রেজিস্টারই করে নাই। তাহলে আমাদের কি করতে হবে? রেজিস্টার করে দিতে হবে। রেজিস্টার করে দেওয়ার পরে আমাদের স্টেটমেন্টে দেখতে হবে যে স্টেটমেন্টের প্রথম দিন, ধরেন স্টেটমেন্ট 1 ফেব্রুয়ারি থেকে না হয়ে 10 ফেব্রুয়ারি থেকে হতে পারে, 10 ফেব্রুয়ারি টু 29 ফেব্রুয়ারি। তাহলে 10 ফেব্রুয়ারিতে আমার ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কত ছিল সেটা কিন্তু আমার স্টেটমেন্টে থাকবে। ওকে, তাহলে আমি 10 ফেব্রুয়ারি সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনিং ব্যালেন্স কত সেটা দিব, দিয়ে এটাকে আমি মানে ওপেনিং ব্যালেন্সে দিব কি করে? প্রথমত হচ্ছে যে অ্যাকাউন্ট ছিল না, আমি অ্যাকাউন্ট করছি। আবার দেখলেন যে অ্যাকাউন্ট আসছে কিন্তু ওপেনিং ব্যালেন্স নাই, তখন ওপেনিং ব্যালেন্সটা আমাকে দিতে হবে কিভাবে? এই যে প্লাস নিউতে গিয়ে রিসিভ মানি করতে হবে, এবং রিসিভ মানি করতে গিয়ে টাকা ফ্রম কার কাছ থেকে পেয়েছি এইটা নাম দিতে হবে ওপেনিং ব্যালেন্স। এই ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করতে হবে আমার কন্ট্যাক্ট লিস্টে। কন্ট্যাক্ট লিস্টে ওপেনিং ব্যালেন্স অ্যাড করলেই হবে। আপনারা কিন্তু এই প্রসেসগুলো একটু দীর্ঘ, হ্যাঁ, দীর্ঘ প্রসেস ভুলে যাবেন, যার কারণে ভিডিওটা কয়েকবার দেখে 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 প্র্যাকটিস করবেন। একবার দুইবার প্র্যাকটিস করা হলে তখন আর ভুলবেন। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ ছিল ওপেনিং ব্যালেন্স দেয়া, দিলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, করছি। অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা
থাকে এবং ওপেনিং ব্যালেন্স ভুল দেওয়া থাকে, তাহলে আমরা এডিট ট্রানজাকশনে গিয়ে ট্রানজাকশন এডিট করতে পারবো। আর যদি ধরেন কোনো কিছুই না থাকে, তো সবই তো আমি করলাম, অসুবিধা নেই। এই ওপেনিং ব্যালেন্সের বিষয়টা তো গুরুত্বপূর্ণ কেন? ওপেনিং ব্যালেন্স ঠিকঠাক মতো না দিলে আপনার কোনোদিনও রিকনসিলিয়েশন মিলবে না। ওকে, এখন আসেন আমরা একটা কাজ করি, সেটা হলো অ্যাকাউন্টিং থেকে আমরা যাই ব্যাংক অ্যাকাউন্টে। আচ্ছা, এখন কি করব দেখেন, আমার কিন্তু দুইটা জিনিস, একটা হলো আমার চার্ট অফ অ্যাকাউন্ট, আমি এটাতে একটু কাজ আছে, এটা করতেছি। আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টে যাই। চার্ট অফ অ্যাকাউন্ট, এই চার্ট অফ অ্যাকাউন্টে যে ব্যাংকটা আছে, এই যে ব্যাংকটা, এই ব্যাংকটা হচ্ছে কিন্তু কি আমার খাতা। আর এই যে ব্যাংক ট্রানজ্যাকশনে যে গেলাম আমরা অ্যাকাউন্টিং থেকে, এই যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে যে গেলাম, এখানে কি করব আমরা, এখানে আমরা ব্যাংকের কাছ থেকে যে স্টেটমেন্টটা পেয়েছি সেটা এখানে আপলোড করব। তাহলে আমি সিস্টেম দুইটা খাতা পাশাপাশি পাবো, বুঝছেন? তাহলে এটা এখানে আপলোড করতে গেলে আমাকে কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট, এই যে কম্পিউটার টেক মেট্রো ব্যাংক, এইটা না? আচ্ছা, এইটাতে আমি দেখেন ওপেন করি, দেখেন এইটা ওপেন করার পর আমাকে এখানে দেখাচ্ছে কি একটা ট্রানজাকশন দেখাচ্ছে, এটা একটু আগে আমরা করছি, ওপেনিং ব্যালেন্স দিছি। হ্যাঁ, এইখানে কয়েকটা জিনিস একটু বোঝার আছে, সেটা হলো এখানে দেখেন স্টেটমেন্ট ব্যালেন্স একটা আছে ব্যালেন্স ইন জিরো। ওকে, স্টেটমেন্ট ব্যালেন্স একটা হলো ব্যালেন্স ইন জিরো। এখানে বলতেছে ব্যাংক স্টেটমেন্ট আর অ্যাকাউন্ট ট্রানজাকশন। ওকে, এই যে ব্যাংক স্টেটমেন্ট আর স্টেটমেন্ট ব্যালেন্স, এইটার সাথে রিলেটেড। ওকে, আর ব্যালেন্স ইন জিরো এবং অ্যাকাউন্ট ট্রানজাকশন এটার সাথে রিলেটেড, বুঝতে পারছেন? আমরা এখানে যে কাজ করব সেই ব্যালেন্সটা এখানে শো করবে, আমরা অ্যাকাউন্ট ট্রানজাকশনে যা কাজ করব সেটা ব্যালেন্স ইন জিরোতে শো করবে। ব্যালেন্স ইন জিরো মানে কি, আমার খাতাতে শো করবে। ওকে, এখন আসেন আমাদের প্রথম কাজ হবে, এই যে ওপেনিং ব্যালেন্সটা আছে, এই ওপেনিং ব্যালেন্সটাকে আপনাকে প্রথমেই আগে সমন্বয় করে ফেলতে হবে। ওপেনিং ব্যালেন্সটা আছে কোথায়? আমার ব্যাংক স্টেটমেন্টে বা ব্যাংকের ইয়াতে আছে। এখন এইটা কি আমার খাতায় আছে? আমার খাতা তো খাতাই খোলা নাই, আমার খাতায় কিছুই নেই। ওকে, যার কারণে আমাকে প্রথমে এটাকে রিকনসাইল করতে হবে। সমন্বয় যখনই আমি করবো, রিকনসাইল করে ফেলবো, তখন আমার এটা ব্যাংকের খাতায়ও থাকবে, আমার এটা আমার খাতায়ও চলে আসবে। ওকে, এখন এইটা তো এইভাবে ইয়ে করা যাবে না, যার কারণে আমরা যেটা করব, ট্রানজাকশনটা ওপেন করব, করে অপশন থেকে দেখেন এখানে মার্ক অ্যাজ রিকনসাইলড, সিস্টেমকে তো বুঝাইতে হবে যে আমি এটা সমন্বয় করছি। আমি এটা ফার্স্টে এখানে মার্ক অ্যাজ রিকনসাইল করে নিব, এখানে ক্লিক করব, মার্ক অ্যাজ রিকনসাইল। ওকে, এখন যদি আমরা ব্যাংক ট্রানজাকশনে আসি, এখানে দেখেন এখানে এতক্ষণ আনরিকনসাইল দেখাচ্ছিল লাল রঙের বা কমলা রঙের, এখন এখানে রিকনসাইল দেখাচ্ছে, এটা সমন্বয় হয়ে গেছে। তার মানে এইটা আমার ব্যাংক স্টেটমেন্ট যেটা আমার ফাঁকা ছিল, আমার আমার এখানে কি আমি ব্যাংক স্টেটমেন্ট কোনটা আনছি? আনিনি। দেখেন এখানে ব্যাংক স্টেটমেন্টে জিরো ছিল না, এখানে ব্যালেন্স ইন ব্যাংক, তার মানে এই যে মানে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু এখন রিফ্লেকশন আমার দুই জায়গাতেই আছে। এটা হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট। দেখেন ব্যাংক স্টেটমেন্ট ক্লিক করি, দেখেন এইটা কিন্তু এখন আমার এখানেও শো করতেছে, আগে কিন্তু এটা জিরো ছিল, জিরো। তার মানে আমি আমার প্রথমে তুলছি কোথায়, আমার খাতায় তুলছি, আমার খাতায় তুলে রিকনসাইল করছি, যার কারণে এটা ব্যাংক স্টেটমেন্টে চলে গেছে, আমার খাতাতেও আছে। এখন আমরা কি করব, এখন আমরা, আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন কি যে এই অ্যাকাউন্ট স্টেটমেন্টে ট্রানজ্যাকশন আছে, মানে আমার চার্ট অফ অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন আছে। আমি যখন ব্যাংক অ্যাকাউন্টটা আপলোড করব তখন দেখবেন দুটো ম্যাচ করে যাবে, ম্যাচ। ওই যে আমি লিখছি যে আমি এত তারিখে এত টাকা তুলতে দিলাম, ব্যাংকও লিখছে এত তারিখে এত টাকা তুলে নিয়ে গেল, তাহলে দুটো পাশাপাশি ম্যাচ করবে না? ট্রানজ্যাকশন ম্যাচ করবে তো, আমি টাকা তুলছি আর ওরা বলতেছে টাকা আপনি নিয়ে গেছেন। এখন আসেন, আমাদের এই পর্যন্ত হলো ওপেনিং ব্যালেন্সের বিষয় শেষ। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, ব্যাংক ট্রানজ্যাকশনটা আমার জেরোতে আপলোড করতে হবে।
ওকে, এইটা এখন কিভাবে করব? এখানে দেখেন এই যে ম্যানেজ অ্যাকাউন্টে গেলে, হ্যাঁ, এখানে দেখেন এই যে রিকনসাইলে ইম্পোর্ট এ স্টেটমেন্ট আছে, দেখা যাচ্ছে এটা? এই যখন আমরা ব্যাংকে ঢুকবো, ব্যাংকে ঢুকে ম্যানেজ অ্যাকাউন্টে গেলে এখানে দেখেন ইম্পোর্ট এ স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে ব্যাংকের রেজিস্টার যে কপিটা আমরা পাইছি সেটা এখানে ইম্পোর্ট করতে বলতেছে। তাহলে ব্যাংক কি কি হিসাব করছে সেটা আমার সিস্টেমে চলে আসবে। ওকে, তাহলে আমি এই ইম্পোর্ট স্টেটমেন্টে ক্লিক করব। আচ্ছা, এখন বলতেছে কি, এটা একটু দেখাই আপনাদের। ডাউনলোড ব্যাংক স্টেটমেন্ট ফ্রম ইওর অনলাইন ব্যাংকিং অ্যাজ অ্যান ওএফএক্স, কিউএফএক্স, তারপর হচ্ছে কিউআইএফ, কিউবিও অ্যান্ড সিএসভি। বলতেছে যে আপনার ব্যাংক থেকে ব্যাংকের স্টেটমেন্টটা ডাউনলোড করেন এই কয়টা ফরম্যাটের মধ্যে। তার মানে এটা এক্সেল দিলে কিন্তু এখানে নিবে না, এখানে অবশ্যই এই কয়টা অথবা সিএসভি করতে হবে। আমরা সিএসভির সাথে পরিচিত, তাই তো? এক্সেলেরই আর একটা ফরম্যাট হচ্ছে সিএসভি। ওকে, এখন বলতেছে ডাউনলোড জেরো সিএসভি টেমপ্লেট। আমি যেখানে ফাইলটা আপলোড করব এই ফাইলটা আমার মন মতো একটা পিডিএফ আপলোড করে দিলে হবে না, এখানে অবশ্যই একটা সিএসভি ফাইল হতে হবে এবং টেমপ্লেট এখানে দেওয়া আছে। এই টেমপ্লেট অনুযায়ী আপনাকে ইনফরমেশনগুলো বসিয়ে এটাকে ঠিক করতে হবে। ওকে, তাহলে আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে এটা আমার ডাউনলোড হয়েছে। এইটা কি? এটা হচ্ছে টেমপ্লেট। এই ফরম্যাটেই আপনাকে এটা আপলোড দিতে হবে। এখানে দেখেন কয়টা জিনিস আছে। একটা হলো বড়, একটা হচ্ছে ডেট, আরেকটা হচ্ছে অ্যামাউন্ট, একটা পেই, একটা ডেসক্রিপশন, একটা রেফারেন্স, একটা চেক নাম্বার। এই কয়টা ইনফরমেশন আমাদেরকে আমাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে বের করে এখানে এই ফরম্যাটে বসাতে হবে। তারপর এটা আপলোড করলে ব্যাংক স্টেটমেন্টটা জেরোতে আপলোড হবে। এরপর আপনি আপনার রেজিস্টারের সাথে শুধু রিকনসাইল করে যাবেন, সমন্বয় করে যাবেন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি আমাদের যে স্টেটমেন্ট আছে সে কি বলে। এটাই না ওপেন করা ছিল না, না এটা তো পিডিএফ। আচ্ছা, এখন ধরেন ক্লায়েন্ট আমাদেরকে এক্সেলে বা সিএসবি তে রেডি করে দিবে, এরকম আসলে কখনো হবে না। ক্লায়েন্ট এত কাজ করবে না, তাহলে আপনার হায়ার করার দরকার কিছু, তাই না? সে আপনাকে পিডিএফ ফাইলটা, সে ইমেলে যে পিডিএফটা পাই আমরা এখন ব্যাংকের সব পাই স্টেটমেন্ট পিডিএফ এ ইমেলে আসে না, সে আপনাকে ওই পিডিএফটাই পাঠিয়ে দিচ্ছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে পিডিএফ টু সিএসভি তে কনভার্ট করতে হবে। পিডিএফ টু সিএসভি তে কনভার্ট করতে এগুলো অনেক ফ্রি পোর্টাল আছে। আমরা যে কোনো একটা কিছু সার্চ করব, কোনো একটা ফ্রি পোর্টাল আমরা একটু সার্চ করে নিই। আমরা কি দেব? পিডিএফ টু সিএসভি কনভার্টার, কনভার্টার অনলাইন। ওকে, ক্লিক করলাম। দেখেন এখানে একটা জামজার নামে একটা আছে, তারপর পিডিএফ টু সিএসভি অনলাইন এটা একটা আছে, এরপর কনভার্ট পিডিএফ এটা একটা আছে, এরপর আই লাভ পিডিএফ একটা আছে, ওটাও বেশ ভালো। হ্যাঁ, আচ্ছা, এগুলো আপনাদের যেটা পছন্দ হয়, আমি কি লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদের গ্রুপে? অবশ্যই পাওয়া যাবে, এখন এটা তো আপনি পাবেন না, সবাই নাও পেতে পারে। ও আচ্ছা, এটা তো এখানেই আছে। যে কোনো একটা থেকে করলেই হবে, কনভার্ট হইলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে। না না না, গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে তো আর হচ্ছে এই লিঙ্কটা ভিডিও দেখে তো আপনার লিঙ্কটা টাইপ করা কষ্ট, বুঝলেন না? আপনাদের হচ্ছে 60 6026।
ওকে, একটা আর কই আছে? ও এটা তো আছে এখানে। একটা, দুইটা, আচ্ছা, এটা কি পেছনে আছে মনে হয়। ও এটাই, নিজের পিসি মাঝে মাঝে নিজে চিনতে পারি না কি কি যে হয়। আচ্ছা দুইটা, আর একটা ছিল যেন কোনটা, এটা আছে না, এটা statement। ও আ, 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 এই যে এটা, এই যে এটা। ওকে, তাহলে আমি লিঙ্ক তিনটা দিয়ে দিলাম। আপনারা যেটা করবেন, এই লিঙ্ক থেকে পিডিএফটাকে আগে সিএসভি তে কনভার্ট করে নেবেন। আমার এটা কনভার্ট করা আছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এটা ধরেন কনভার্ট করলে কিছুটা এরকম চেহারা আসবে আর কি। এটা কিন্তু 100% কনভার্ট করে দিতে পারবে না, হ্যাঁ, কিছুটা এরকম চেহারা আসবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এগুলো দেখেন যা আছে লেখা টেখা সব সহই আসবে, ঠিক আছে। এখন আমাদের এই যে টোটাল সিএসভিটা আসলো, এর থেকে আমাদের প্রয়োজন কতটুকু? প্রয়োজন শুধুমাত্র ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন কি কি? এই যে যে ডেট থেকে শুরু হলো, হ্যাঁ, এই কয়টা ডেট থেকে শুরু করে লাস্টের ডেট পর্যন্ত, এই যে এইটা, শুধু এই অংশটুকু আমাদের প্রয়োজন। আমরা এই অংশটুকু রেখে বাকি যা আছে সব ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আমরা দেখেন এইরকম শুধু ট্রানজ্যাকশনগুলো পাবো। উপরে নিচের কথাবার্তা সামারি যা আছে সব ডিলিট, শুধু যেই ডেট থেকে ট্রানজ্যাকশন শুরু, সেই ডেট থেকে যে ডেটে এসে ট্রানজ্যাকশন শেষ, সেই ডেট পরে ট্রানজ্যাকশনগুলো রেখে বাকিগুলো আমরা ফলাই দেব। ওকে, এখন এটা কি আপলোড করা যাবে? এটাও যাবে না, এর মধ্যে আরো ফরম্যাট করতে হবে। ওকে, আচ্ছা এই অবস্থায় একটু আপনারা একটা মিনিট একটু বসেন, আমি একটু আসতেছি।
ওকে, আমরা আবার শুরু করি। আচ্ছা, এখন দেখেন, আমরা আমি আমি এই স্টেটমেন্টগুলো আপনাদেরকে সবগুলো গ্রুপে দিয়ে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা যখন কনভার্ট করলে আমরা এরকম একটা চেহারা পাবো। এখান থেকে শুধু ট্রানজ্যাকশনগুলো রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেবো, তাহলে শুধু ট্রানজ্যাকশনগুলো আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এর মধ্যে আরো কনভার্সন আছে, সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের। এইটা আগে আপনাদেরকে আমি দিয়ে দিই। এগুলো সাথে সাথে না দিলে হয় কি, পরে ভুলে যায় অনেক সময়, বুঝছেন? ওকে, এখন দেখেন, আপনারা কিন্তু ওই যে কনভার্ট করা সিএসবিটা পেয়ে গেছেন। এখন আপনি নিজের করলেন না, তাহলে কি হবে জানেন, আপনি নিজেই শিখতে পারবেন না। আমি দিচ্ছি আপনার কাজের সুবিধার্থে, যাতে আপনি মিলাতে পারেন যে আমি কি করছি। ওকে, এখন আসেন, আমি যদি এটাকে একটু কপি করে এখানে নিয়ে আসি। ওকে, দেখেন, এখন আমরা কিসে আছি? এখন আমরা আছি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট আমার সিস্টেমে নিয়ে আসতে হবে। এই পর্যায়ে আছি। হ্যাঁ, এখানে এখন কি করব আমরা, এইটাকে আমি এডিট করে দিই। যেমন ধরেন, আমরা কি করব, আমরা ব্যাংক ট্রানজ্যাকশন গুলা রাখবো, বাকিগুলো সব ডিলিট করে দেবো। আমার ট্রানজ্যাকশন কোথা থেকে, ট্রানজ্যাকশন আমার এই যে 5 ফেব্রুয়ারি, এখান থেকে ট্রানজ্যাকশন। হ্যাঁ, আমি এই যে এখান থেকে হেডলাইনটা থাকবে, হেডলাইন রেখে বাকিগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট। ওকে, এখন আসেন, আমার আর কি প্রয়োজন নাই, এগুলো আমার প্রয়োজন নাই, এগুলো আমার প্রয়োজন নাই। কি আসে এটা? হ্যাঁ, নিচের দিকের এগুলো আমার প্রয়োজন নাই। ওকে, তাহলে এই, আচ্ছা, ব্যাংকের লোগোটা যায় না কেন? ওকে, এখন দেখেন, যখন আমরা এক একটা অনলাইন পোর্টাল এক এক ধরনের রেজাল্ট দিবে, এই যে ডেট, ট্রানজেকশন, মানি, মানি রিসিভ, ব্যালেন্স, এটা কিন্তু মাঝখানে মাঝখানে ঢুকে গেছে। এটা কিন্তু আমার মাঝখানে মাঝখানে রাখা যাবে না। হ্যাঁ, এটা আমাকে এভাবে ডিলিট করে দিতে হবে। এরপরে আরো আছে কিনা দেখে নিই। এই কাজগুলো কিন্তু ম্যানুয়ালি করতেই হবে। হ্যাঁ, যদি, হ্যাঁ, ও আরেকটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে, ধরেন আপনাকে এই পিডিএফ পাঠায় নাই, ছবি দিলে পাঠাই দিচ্ছে। ছবি তুলে যদি পাঠায়, এই ছবিটাকে আপনার হচ্ছে মানে জেপিজি থেকে পিডিএফ করতে হবে। যদি অনলাইন কনভার্টার ঠিকঠাক মতো করতে পারেন তাহলে তো করলেন, আর যদি না করতে পারেন তাহলে একটা একটা করে আপনাকে তুলতে হবে। এটার চার্জ কিন্তু আবার আলাদা করতে হবে। মানে এত সুবিধা করে দেওয়া যাবে না, বুঝছেন? মানে সিএসবি তে করতে হবে, এই কনভার্সনগুলো করতেই হবে। ওকে, এখন দেখেন, আমরা যদি একটু এই জিনিসগুলো একটু ঠিকঠাক করি, ট্রানজেকশন, ব্যালেন্স, আচ্ছা দেখেন, এখানে অনেক কিছু অনেক কিছুর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে কি হয়েছে দেখেন, ফার্স্ট ইয়াটা যদি আমি সিলেক্ট করি, এখানে ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি আসছে কার্ড পারচেজ, এই যেটা, এটা হচ্ছে ডেসক্রিপশনের পার্ট, এটা চলে গেছে কোথায়, ডেটের মধ্যে। ওকে, এই জিনিসগুলো আমাদেরকে একটু ধরে ধরে একটা একটা করে চেক করতে হবে। সেটা যদি 300 ট্রানজাকশন হয় 300ই করতে হবে। এই ব্যাংক রিকনসিলিয়েশনের অনেক ক্লায়েন্ট আপনাকে করবে কি, ব্যাংক রিকনসিলিয়েশন শুধু কনভার্সন দিবে, তুমি আমাকে এটা পিডিএফ টু সিএসবি তে কনভার্ট করে দাও। এই কনভার্সনের চার্জ আছে $50, যদি 100 ট্রানজাকশন উপরে হয়। ওকে, আচ্ছা, এখন দেখেন, এগুলোকে আমরা ম্যানুয়ালি একটু ঠিকঠাক করে নিব।
এইটাকে নিয়ে আসতে হবে আমার। আচ্ছা, এটাকে আমি একটু আলাদা জায়গায় রাখি আগে, ডেটটাকে আমি আলাদা করি। কিন্তু এখানে ডেটের মার্জ হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, এখানে হয়ে যাবে না? তারপর আনমার্জ করলাম তো, এই দেখেন, তারপরেও এরকম ইয়েতে আসছে। না, এটা দিয়ে আমি কাজই করবো না, আমি একটু কনভার্ট করেই ফেলি, দাঁড়ান, কারণ ওইটা বেশি প্যারা দিতেছে। আচ্ছা, কনভার্সনে এটার জন্য আমরা কোথায় করছিলাম? এখানে ধরেন এই যে এইটাতে, হ্যাঁ, এইটাতে যদি আমি চুজ ফাইল দেই, তাহলে এটা আপনাদের দেখা হয়ে গেল। চুজ ফাইল দেই, এটা ছিল কোথায় আমাদের? এই যে এটা। ও, এটা এক্সেলটা না? ও ও ও, এটা এটা 0, এটা এই যে এটা পিডিএফ না? কনভার্ট নাও, ওইটা মানে অন্য পোর্টাল দিয়ে করা ছিল, যার কারণে একটু ঝামেলা করতেছে। কনভার্টিং, এটা নামাই, ডাউনলোড। এগুলো কিন্তু ফ্রিতে একদিনে 3টা 4টার বেশি করতে দেয় না, ম্যাক্সিমাম 3টা করতে দেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন, এইখানে ও একটু ভালো মতো দিচ্ছে আর কি। হ্যাঁ, এইখানে আমাদের কি আছে দেখেন, ডেট, ট্রানজ্যাকশন, মানি ইন, মানি আউট, এই যে এইটা, এইটার উপরের থেকে, এই যে হেডলাইনটার থেকে, হ্যাঁ, এর উপর থেকে বাকি সবগুলো আমরা কি করব? ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার কি? শুধু ট্রানজ্যাকশন। হ্যাঁ, এই যে ক্লোজিং ব্যালেন্স, এই ক্লোজিং ব্যালেন্সটা দরকার নেই আমাদের। এখান থেকে নিচের সবগুলো আমরা ধরে ধরে ডিলিট করে দেবো। ভাই, শেষ দিকে। ওকে, তাহলে এই মুহূর্তে আমাদের কাছে আছে কি? শুধু ট্রানজ্যাকশন। মানি ইন, মানি আউট, এটা একটু ধরে ধরে ঠিক করতে হবে। এই যে দেখেন, এখানে কি আসছে ট্রানজ্যাকশনে? এইটা, এইটা কি? এইটাও ডেসক্রিপশনের অংশ। ডেসক্রিপশনটা এখান থেকে আমরা পাশে নিয়ে যাব এইভাবে। এখন ধরেন যেটা এই ডেটের মধ্যে চলে আসছে, সেটাকে আপনাকে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে এপাশে, ম্যানুয়ালি। ওকে, এখানে আর কিছু আছে এরকম ডেটের মধ্যে? এই যে এইটা মাঝখান থেকে ঢুকে গেছে, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, এই যে এটা মাঝখান থেকে ঢুকে গেছে, হেডলাইন, এই হেডলাইন আমাদের দরকার নেই। ওকে, এখন দেখেন তো মোটামুটি ডেটগুলো সব এক ঘরে আছে না? তাই না? আর এই যে ডেসক্রিপশনগুলো সব এক ঘরে আছে। ওকে, এখন মানি ইন, মানি আউটে যা দেখতেছি, মানি আউটে তো টাকা পয়সা প্রচুর, মানি ইনে কোনো টাকা পয়সা নাই, তার মানে এটা সে কনভার্ট করতে পারে নাই। এটা আমাদেরকে স্টেটমেন্ট দেখে বসাতে হবে। আচ্ছা, সেটা সেই জায়গায় আসতেছি। তার আগে একটা জিনিসে আসি, সেটা হলো এই যে দেখেন কতগুলো আছে, যেমন এই যে এটা 5 ফেব্রুয়ারিতে, এই ডেসক্রিপশনটা আসছে কয় লাইনে? 3 লাইনে। এটা এক লাইন, এক লাইন, এক লাইন। এই যে 7 তারিখের ডেসক্রিপশনটা আসছে কয় লাইনে? 2 লাইন। 10 তারিখেরটা 2 লাইন, 10 তারিখ আর একটা 2 লাইন, ক্যান্সেল। তারপর এই যে 12 তারিখেরটা 2 লাইন। এগুলো করতে হবে কি জানেন? এগুলো 2 লাইনে রাখা যাবে না, এগুলো সব এক সিঙ্গেল লাইনে নিয়ে আসতে হবে। 2 লাইনে রাখলে আপনি ডেসক্রিপশন আপলোড করতে পারবেন না। এখন সিঙ্গেল লাইনে নিয়ে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, এই রোটা আমাদের দরকার নেই। ব্যালেন্স ফরওয়ার্ড, এই যে এটা ডেট, ট্রানজ্যাকশন, মানি ইন, মানি আউট। আচ্ছা, এখন দেখেন, এটা তো আমি এই পাশ থেকে টেনে ম্যানুয়ালি এক লাইনে নিয়ে আসছি। এখন এই যে এটাও কিন্তু হচ্ছে এটার অংশ, ঠিক আছে? এইটা যেহেতু ম্যানুয়ালি নিয়ে আসছি, এইটা আসলে সূত্র বসায় কাজ হবে না, এটা ম্যানুয়ালি আনতে হবে। এরকম একটা দুইটা পাবেন যেটা আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে, এটা আপনি একটু দেখে দেখে নিতে হবে। ওকে, এখন আসেন এই জায়গার থেকে আমরা কাজ শুরু করি। এইটা আমরা মার্ক করলাম 3 ঘর, ইয়েলো কালার। আর কোনো 3 ঘর আছে দেখি তো? 3 ঘর মনে হয় একটাই না? আচ্ছা,
এরপর আসেন 2 ঘর, এটা 2 ঘর না, এটা মার্ক করি আমরা গ্রিন কালার, বেশি গ্রিন হয়ে গেল না, এটা করি। আচ্ছা, এরপর এটা 2 ঘর। এটা মার্ক করার কারণ কি জানেন? প্রথম দিকে আপনারা এভাবে মার্ক করেই করবেন, কারণ একটা সূত্র কালার ওয়াইজ আমরা বসাবো, তাহলে হবে কি পরবর্তীতে খুঁজে খুঁজে একটা ভুল হলেই কিন্তু আপনার ভুল, একটা ভুল হলেই কিন্তু আপনার ভুল, আর দুইটা ভুল হওয়া লাগবে না। এই জন্য আমি এইটা আসলে কোথাও কাগজে কলমে বলা নাই, মানে এটা আমি এইভাবে করার চেষ্টা করি, আপনাদেরকে ওই জন্য এইভাবে দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশনের মানে এই কনভার্সনের কাজ করতে কখনো তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে করবেন। আচ্ছা, এখন এগুলো আমরা এক লাইনে আনার ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করব, সেটা হলো কনকাটিনেট। কনকাটিনেট, এই যেটা, হ্যাঁ, কনকাটিনেট দিয়ে আমরা ফার্স্ট রোটা সিলেক্ট করব, কমা দিব, স্পেস দিব, দিয়ে সেকেন্ড রো সিলেক্ট করব, কমা দিব, স্পেস দিব, থার্ড রো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে যদি আমি এখানে ইন্টার দিই, দেখেন এখানে যা যা ছিল 3 লাইনেরটা 1 লাইনে চলে আসছে। হুম, হ্যাঁ। তারপর দেখেন এইটার ক্ষেত্রে কি করব, এই সূত্র, এটা 3 ঘরের সূত্র কিন্তু আবার এখানে কাজ করবে না, এখানে 2 ঘরের জন্য বানাতে হবে। কনকাটিনেট দিয়ে আমরা এই ফার্স্ট রো, কমা, স্পেস, এই সেকেন্ড ঘর দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এখানে তো 3টা নাই। এখন কি করব দেখেন, এই যে এইটাকে আমরা কপি করব, কপি করে জাস্ট এই যে এই বরাবর, এই যে যেখান থেকে এই ট্রানজ্যাকশন শুরু, এই বরাবর এখানে পেস্ট করে দিব, এই বরাবর এখানে পেস্ট করে দিব, কারণ এগুলো সবই তো 2 ঘরের সূত্র ব্যবহার হচ্ছে, তাই না? এই যে এই বরাবর এটা পেস্ট করে দিব। আচ্ছা, এইখানে এটা কি এসে আছে? আচ্ছা, এটা দেখতেছি। তাহলে আমরা কি করলাম, আপাতত 2 ঘরের গুলো সব এক ঘরে নিয়ে আসলাম, তাই তো? এখন দেখেন এটা যদি আমি সিলেক্ট করি, এইখানে কি দেখায়? সূত্র দেখায় না? এইখানে কি এটা এই এই যে লেখা সেটা দেখায়? যার কারণে আমাদের এটা কিন্তু আপলোড হবে না, আমাদের এটাকে কি করতে হবে, এখান থেকে পুরোটা কপি করব, কপি করে আমরা এখানেই আবার পেস্ট করব স্পেশাল, কি পেস্ট করব? ভ্যালু। হ্যাঁ, এটা যদি সেভ করি, আচ্ছা, এটা আমরা ডেস্কটপে সেভ করি। হ্যাঁ, মেট্রো ব্যাংক। এখন দেখেন, এখন যদি সিলেক্ট করি তাহলে লেখাটাই দেখে না, তার মানে আমরা যে সূত্রটা ছিল সেটাকে আমরা সরাই আমরা ভ্যালুটা নিয়ে আসলাম এখানে। এখন আসি, এটা একটু বড়, এগুলো কি সব একটার মধ্যে চলে আসছে না? এখন দেখেন এই যে ট্রানজ্যাকশনের যেটা, এইটা কিন্তু আমাদের আর দরকার নেই, আমরা ট্রানজ্যাকশন এখন ব্যবহার করব এইটা, এই কলামটাকে আমরা ডিলিট করে দিই। দেখছেন এখন ট্রানজ্যাকশন কোথায় কোথায় আসছে? হুম, কিন্তু বিষয়টা হলো, ও আরো ট্রানজ্যাকশন ছিল তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে সিঙ্গেল লাইন ট্রানজ্যাকশন গুলা, এগুলা কি করব আমরা, এগুলো ইকুয়াল দিব। এখন যদি আমি এটাকে কপি করি, অথবা টান দিলেও হবে, হ্যাঁ, যদি আপনি এইভাবে ড্র্যাগ করে টান দেন তাও হবে। তারপর হচ্ছে এই যে এটা, sorry, এইটা দেন। তারপর এটা কি বুঝতে পারতেছেন সবাই কি হচ্ছে এখানে? না বুঝতে পারলে একটু বললেন। ঠিক আরো আছে? হ্যাঁ, আরো আছে। ওকে, এখন আমরা এটাকে কপি করি নাকি? ও, এইটাও তো নিয়ে আসতে হবে। হুম, এখন আমরা এটাকে কপি করে ভ্যালু পেস্ট করব, জাস্ট স্পেশাল ভ্যালু। ওকে, এখন দেখেন সবগুলাই ভ্যালুতে চলে আসছে। এখন যদি আমি এটাকে ডিলিট করে দিই, হুম, সব আছে।
এখন প্রবলেমটা হলো কনভার্সনের সময় মানি ইন মানি আউট, শুধু সবগুলো আছে কি মানি আউটের মধ্যে, মানি ইনের মধ্যে কিন্তু কিছু নাই। তার মানে আমাকে স্টেটমেন্ট চেক করতে হবে মানি আউটে কি কি আছে। মানি আউটে আছে একটা হলো 800 টাকার অ্যামাউন্ট, আর একটা আছে 900 টাকার অ্যামাউন্ট। 12ই ফেব্রুয়ারি ইনওয়ার্ড পেমেন্ট শাহ শাহ 900, আর একটা আছে 800। এই 1700 টাকা আমাদের ইন হয়েছে, সামারিতে দেখছি না আমরা 1700 টাকা, এই 1700 পাউন্ড ইন হয়েছে না। তার মানে এই দুইটা যাবে আমার মানি ইনে। ওকে, তাহলে 6 এবং 12 তারিখ আমরা একটু তাহলে যদি স্টেটমেন্টটা খেয়াল করি, যেটা কনভার্ট করলাম। 6 তারিখ শাহ কই, এই যে এইটা 800 টাকা দেখছেন, এইটাকে আমরা কাট করে নিয়ে যাব পাশে, এটা কিন্তু এখানে ঢুকে গেছে। এরপরে 12 তারিখ, 12 তারিখ কোথায়, এই যে শাহ, এইটাকে আমরা কাট করে নিয়ে যাব এখানে। বুঝলেন কি? বুঝছেন? তার মানে আমাদেরকে এই যে কনভার্সনটা যে করতেছি না, পিডিএফ থেকে এক্সেলে, যে সরি সিএসভি তে কনভার্ট করতেছি, এরকম 100 ট্রানজেকশনের একটা কনভার্সনের দামও আছে $50, শুধু কনভার্সন, আর কিছু করতে হবে না। ঠিক আছে, যদি নিতে পারেন আর কি। আর যদি $10 রাজি হয়ে যান তাহলে কষ্ট করে করবেন। হ্যাঁ হ্যাঁ, নেগোসিয়েশন করবে না। আপনি লিখে দিবেন যে আমি এই কাজ করব $50, সে আপনাকে বললো যে ভাই $20 করে দেওয়া যাবে। ওরা অনেক চালাক, ওরা সব বুঝে। আচ্ছা, এখন আসেন আমরা যদি ডেটটা দেখি, ডেটটা, ও আচ্ছা, এখানে মাঝখানে দেখেন, মাঝখানে গ্যাপগুলো আছে না, যে গ্যাপ, এই গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলো রাখা যাবে না। এই গ্যাপগুলো সরায় ফেলে একটা সুন্দর সিস্টেম আছে। এই সিস্টেমটা হলো আমরা এটা সিলেক্ট করে এখান থেকে করব, সরি এখান থেকে করব হচ্ছে ফিল্টার। ফিল্টার করে এই দেখেন কোনো একটা ড্রপডাউন চালু হয়েছে না, এই ড্রপডাউনে এসে আমরা সিলেক্ট অল তুলে দেব, দিয়ে সিলেক্ট করব শুধু ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ব্ল্যাঙ্ক সিলেক্ট করলে কি হবে দেখেন, এই যে এই পর্যন্ত এগুলো ব্ল্যাঙ্ক হয়ে আছে, এই যে এই ব্লু কালার যেগুলো, আমরা ব্লু কালার পর্যন্ত ডিলিট করে দিলেই হবে। এখান থেকে যদি আমরা এটাকে ওইগুলো ডিলিট রো দিয়ে দিই, দিয়ে যে এখান থেকে আবার সিলেক্ট অল দিলে, এখন দেখেন এইটা বড় হলো কেন, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আর কোনো গ্যাপ আছে? সহজ সিস্টেম, যদি একটা একটা করে করতে যাই মাঝখান থেকে আমার একটা ট্রানজাকশন ডিলিট হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, এখন আসেন ডেট। ডেট ফরম্যাটটা কি হবে এটা আপনাদের একটু দেখাই। আচ্ছা, ডেট ফরম্যাটটা এখানে অ্যাকুরেটলি আসছেও না নাকি? ও না, অ্যাকুরেটলি আসেনি। এই ডেট ফরম্যাট যেটাতে আপনাদের এখানে আছে, হ্যাঁ, ডেট ফরম্যাট যেটা আছে, এই ডেট ফরম্যাটে আমাদের এখানে রাখা যাবে না। এখানে ডেট ফরম্যাট কি আনতে হবে, স্ল্যাশ দিয়ে আনতে হবে সংখ্যায়। তাহলে আমরা কি করব, ফরম্যাট সেলস কই, এই যে ফরম্যাট সেলস, হ্যাঁ, এখানে আমরা কিসে যাব, ডেটে, তাই না? ডেট, ডেট এইটা আমরা সিলেক্ট করব কোনটা, এই যে ধরেন এটা, এই স্টাইলটা আর কি, হ্যাঁ, ওকে দিলাম, আসছে না? এটাকে আমরা করব সেভ। আচ্ছা, এইটা হলো কি আমি আমার মতো করে ঠিক করে নিলাম। এখন আমি কি করছি, একটা ডাউনলোড করছি না ফরম্যাট, জেরো থেকে একটা ফরম্যাট ডাউনলোড করছি না, ওই ফরম্যাটে আমি এখন ইনফরমেশন গুলা বসাবো। জেরোর ফরম্যাটটা কোথায়, না এটা না, জেরো কই, জেরো জেরো, এই যে এটা, এটা ক্লিক করলাম, এখানে ডাউনলোড হইলো, সেটা আমি ওপেন করি, এইটাকে আমি নিয়ে আসি ডেস্কটপে। ওকে, এখন দেখেন আমরা যেটাকে রেডি করলাম এতক্ষণ ধরে, সেটার ইনফরমেশনগুলো আমরা এবার এখানে কপি করে আনবো। আমাকে প্রথমে বলতেছে কি, ডেট, ডেট কোথায় আছে,
যেটা আমরা ঠিক করলাম, হ্যাঁ, এই ডেটটা আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা বসাবো কোনটাতে, এই যে ডেটের ঘরে বসলো। এরপর বলছে কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট কোথায় আছে, এইটা, তাই না? এখন আসেন এখানে একটা ঘটনা ঘটাতে হবে। অ্যামাউন্টের ঘর এখানে কয়টা আছে, দুইটা না, মানি ইন মানি আউট, কিন্তু ফরম্যাটে অ্যামাউন্টের ঘর কয়টা? তাহলে আমার যে দুইটা আমার কি বলে এটাকে, যে দুটো আমার রিসিভ হয়েছে সেই দুটো আমরা কি করবো তাহলে, একটা ঘর তো, তাই না? আচ্ছা, এখানে আপনাদের জন্য একটু রাফ করি, ওই যে পরীক্ষার মধ্যে পাশে রাফ করে না, এরকম রাফ করি আসেন, ইনসার্ট, ওকে। দেখেন এই যে এখন যেগুলো আছে এগুলো কি আমার মানি আউট, এই মানি আউটগুলোর সামনে আমার বসাইতে হবে হচ্ছে একটা করে মাইনাস, যেহেতু সিঙ্গেল লাইন। আর এই যে এই ঘরে কি আছিল, এই ঘরে ছিল হচ্ছে আপনার কত ছিল, 800 আর 900, তাই তো? এটা হচ্ছে মাইনাস হবে 800, সরি সরি সরি, এটা প্লাস, সরি, এটা সামনে কিছু দেওয়া লাগবে না, শুধু 800 দিলেই হবে। এখন আপনি যদি এখানে একটা একটা করে সামনে মাইনাস বসাতে যান, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, দেখেন ভুলও হয়ে যায়, দেখছেন, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যার কারণে আমরা করব কি, আমরা দেখব মানি ইনের যে সংখ্যাটা, মানি টাকা আসার যে সংখ্যাটা, এই সংখ্যাটা থাকবে অলওয়েজ কম, কারণ টাকাটা আসবে একবারে, ওই 800-900 একবারে আসবে, খরচ হবে 10 টাকা 20 টাকা আস্তে আস্তে। আমরা যেটা করব, আমরা আচ্ছা এই দুইটার সামনে আগে মাইনাস তুলে দিই, হ্যাঁ, আমরা যেটা করব, যেটা যেহেতু মানি ইনের সংখ্যা আমাদের কম, আমরা এইটা বসানোর সময় আমরা এটার সামনে মাইনাস দিয়ে বসাবো, মানি ইনে মাইনাস হলো মানে উল্টা ঘটনা ঘটলো আর কি, তাই না? মানি ইনে তো প্লাস হওয়ার কথা ছিল, সেখানে মানি ইনে মাইনাস হলো, এই 900 সামনে মাইনাস, 800 সামনে মাইনাস, বাকি সবগুলো প্লাস। এখানে আমরা একটা কলাম বাড়ালাম, এর কারণ হচ্ছে এখানে আমরা একটা অঙ্ক করব, অঙ্কটা একটু ভেঙে ভেঙে করি। এখন দেখেন এর সামনে এর পাশে আমি একটা -1 বসাবো, -1, এই যে -1টা আমি এই পর্যন্ত দিলাম, দিয়ে আমি এখানে একটা সূত্র বসাবো, ইকুয়াল টু এই যে এইটা ইনটু -1, এটা এন্টার দিলে দেখেন এটার সামনে অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে। আর এটা ধরে যদি আপনি নিচে টান দেন, তাহলে দেখেন এই যে 800 কই, এই যে 800 দেখেন প্লাস হয়ে গেছে, 900 প্লাস হয়ে গেছে, আর বাকিগুলা মাইনাস হয়ে গেছে। এখানে -1 ফর্মুলাটা ব্যবহার করলাম আমরা, ওকে। এখন এটার সামনে তো সূত্র আছে, এই সূত্রটা আমরা তুলে দেওয়ার জন্য আগের মতোই কপি করব, করে পেস্ট স্পেশালে যাব, গিয়ে ভ্যালু পেস্ট করব। তাহলে আমার এই যে অ্যামাউন্ট, এইটাকে আমি নিয়ে আসবো এইটার উপরে, নিয়ে এসে আমি এই দুটো ডিলিট করে দিব। এইটুকু বুঝলেন কিনা? যেহেতু আমার এখন 2 লাইনে আছে, আমাকে 1 লাইনে আনতে হবে, এখানে তো 2টা লাইন বসানোর জায়গা নাই, তার মানে আমার ইনগুলাকে সব করতে হবে প্লাস, আর আউটগুলোকে করতে হবে মাইনাস। ম্যানুয়ালি করতে গেলে আমাদের অনেক ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে 90% সম্ভাবনা আপনার ভুল হবেই, ওকে। যার কারণে আমরা, যেহেতু আমাদের ইনগুলা হয় সংখ্যায় অল্প কিন্তু পরিমাণে বেশি, আমরা ইনগুলাকে মাইনাস দিয়ে ওখানে বসাবো, বসিয়ে আমরা -1 ফর্মুলা ইউজ করবো, তাহলে সবগুলো প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তার মানে আমাদের সংখ্যাটা সঠিক থাকবে, বুঝলেন? এরপর আসেন ডেসক্রিপশন, আমরা এই ফরম্যাটে ডেসক্রিপশনটা বসাই, এটাই তো ফরম্যাট, এই এখান থেকে এই যে ডেসক্রিপশন, যেগুলো আমরা 1 লাইনে নিয়ে এসে এত সুন্দর করলাম, সেইটাকে আমরা এখন এই ডেসক্রিপশনের ঘরে বসাবো, ডেসক্রিপশন, ওকে। দেখেন এখন বাকি থাকলো কি, পেই, রেফারেন্স, চেক নাম্বার, ওকে। এখানে রিকোয়ার্ড কটা জিনিস ছিল, রিকোয়ার্ড ছিল দেখেন স্টার আছে দুইটার উপরে, স্টার, ডেট এবং অ্যামাউন্ট হচ্ছে রিকোয়ার্ড, বাকি যদি আপনি এই তিনটা নাও দেন তাও আপলোড হবে। কিন্তু আমরা চেষ্টা করব যত বেশি বেশি জিনিস এখানে দেওয়া যায়, এর কারণটা হলো কি, যত বেশি জিনিস আপনি দিবেন ক্যাটাগরি করার সময় তত আপনার সুবিধা হবে। দেখেন
আমরা এখানে পেইর যে ঘর আছে পেই, ওকে, এই পেইর ঘরটা আমরা ফিল আপ করার চেষ্টা করব যতটুকু পারি, যতগুলো বোঝা যায়। পেই মানে কিন্তু টাকা আসতেও পারে, টাকা যেতেও পারে, কোনো অসুবিধা নেই। টাকা আসলেও সে পেই, টাকা গেলেও সে পেই। মানে মোট কথা কার সাথে ট্রানজেকশন তার নামটা লাগবে এখানে। ওকে, দেখেন কার্ড পারচেজ ফেব্রুয়ারি এত, এখানে কি ফেসবুক, তাহলে আমার প্রথম পেই হচ্ছে ফেসবুক। ওকে, এটাকে লিঙ্কডইন, তাই না? লিঙ্কডইন। আচ্ছা, এই যে ইনওয়ার্ড, এটা কিন্তু আমার টাকা আসছে, তারপরেও কিন্তু সে পেই, এটাকে মিস্টার শাহ, এখানে শাহ একটা নাম দেখা যাচ্ছে না? হ্যাঁ, শাহ। ওকে, আচ্ছা দেখেন এখানে বলছে কি ডাইরেক্ট ডিবেট পেপাল পেমেন্ট, এইখানে পেই কে হবে? আচ্ছা, ইয়েস, পেপাল হচ্ছে একটা মিডিয়া। পেমেন্ট কোথায় দিছে সেটা এখানে বলা নাই। এখানে বলা আছে এই যে আমরা ব্যাংক, মেট্রো ব্যাংক থেকে আমরা ডিরেক্ট ডেবিট করছি কোথায়? পেপালে। ধরেন আমি সিটি ব্যাংক থেকে টাকা নিয়েছি বিকাশে, মানে আমার একটা অ্যাসেট আমার এক হাত থেকে আর এক হাতে গেছে, এখানে কোনো এক্সপেন্স বলা আছে কোথায় খরচ হয়েছে? বলা নেই। যার কারণে এই যে পেপাল, তারপর হচ্ছে ধরেন আপনার আরো এরকম যেগুলো অনলাইন পোর্টাল আছে, হ্যাঁ, বা ধরেন পায়োনিয়ার বা এরকম, এগুলো থাকলে এগুলো কিন্তু আগে চিন্তা করতে হবে যে এটা আসলে এক্সপেন্স কোথাও বোঝা যায় কিনা। এখানে কিন্তু ডিরেক্ট ডেবিট পেপাল, এটা কিন্তু মূলত হচ্ছে ট্রান্সফার, এটা কিন্তু কোথাও এক্সপেন্স হয়নি। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে ঠিকই, এখান থেকে টাকা কেটেই তো পেপালে গেছে, এখান থেকে ব্যালেন্স কমছে, এটা রাইট, কিন্তু এখানে কিন্তু এক্সপেন্স না। এটা হচ্ছে পেপালটা কি, পেপাল হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ওকে, তো আমরা এখানে কিছু দিব না। এখানে দেখেন, এই দেখেন এখানে এখন পেপালের থ্রুতে খরচ করছে কোথায়? ফাইবারে, এই যে ফাইবারের নাম লেখা আছে, হ্যাঁ, ফাইবার। আচ্ছা, এরপর কি বলছে? নেমস্কো, তাই না? এই যে নেমস্কো, নেমস্কোটা কি জিনিস? এখন আপনি বলতে পারেন ভাই এটা যে নেমস্কো এটা কি জিনিস, আমি বুঝতেছি না। নেমস্কো হচ্ছে একটা ওই যে ডোমেইন হোস্টিং কোম্পানি, ওই যে গোড্যাডির মতো আর কি। আপনি এটা গুগলে সার্চ দিলেই ওটা বের হয়ে যাবে ওটা কি জিনিস। ওকে, ধরেন আমি যদি এটা এখান থেকে একটু দেখাই, তাহলে বিজনেস হোস্টিং বাই, এটা আচ্ছা নেমস্কো মূলত এই যে ডোমেইন হোস্টিং কোম্পানি, বুঝছেন, নেমস্কো ডট কো ডট ইউকে। ওকে, তাহলে আমরা এখানে নাম দিব হচ্ছে পেইন, নাম দিব নেমস্কো, ওকে। তারপরে কি আছে এটা? ব্লু হোস্ট, এই দেখেন ব্লু হোস্ট। এই জায়গাগুলো কিন্তু একটু কমন সেন্স খাটাতেই হবে, না হলে কিন্তু পারবেন না, বুঝছেন। ব্লু হোস্ট, ওকে। তারপর এগুলো তো ওই যে পেপালে ট্রান্সফার, এগুলো দিব না। এইটা দেখেন ফাইবার, তাই না? ফাইবার, এটা হচ্ছে শাহ, এটাকে, এটাও নেমস্কো। তারপর এইখানে থেকে এটা ফাইবার, পেপালের থ্রুতে, মানে এই ব্যাংক থেকে পেপালের থ্রুতে ফাইবারে পেমেন্ট হয়েছে, তাই তো? ফাইবার, এটা নেমস্কো, আর এটা হলো মেইল চিপ, মেইল চিপও কিন্তু ওই যে একই জিনিস। ওকে, দেখাই আপনাদের। হুম, এরা কি করে? ট্রান্স ইমেলস, মেইল চিপ কি করে? কোনো একটা সাবস্ক্রিপশন আর কি, সোজা কথা, তাই না? ইমেল দিয়ে পয়সা কামায় না, তাই তো? টার্ন ইমেলস ইনটু রেভিনিউ, ওকে।
মানে এখান থেকে আমরা ধারণা পাইলাম যে এখানে ওদের কোনো একটা সাবস্ক্রিপশন আছে এই সাইটে। ওকে, তাহলে এটার আমার পেই হবে কে? পেই হচ্ছে ওকে, ঠিক আছে। তো যে কটা পাওয়া যাবে আমরা এই পেইটা কষ্ট করে খুঁজে বের করব কেন, এটা আমরা যখন ক্যাটাগরি করতে যাব তখন আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এইটার ফরম্যাট মোটামুটি শেষ। এখন রেফারেন্স আর চেক নাম্বার আসলে আমাদের কাছে নাই, এটা নাই জন্য আমরা আপাতত দিব না। ওপেনিং ব্যালেন্স তো শুরুতে বসাইলাম, ওইটা শুরুতে বসে যে রিকনসাইল করলাম না, রিকনসাইল করাতে তো দুই জায়গায় চলে গেল। ব্যাংক স্টেটমেন্টও থাকলো, ব্যাংক স্টেটমেন্টে শুধু এখন ওপেনিং ব্যালেন্সটাই কিন্তু আছে, এই যে এইগুলো আমরা এখন আপলোড দিব, ওপেনিং ব্যালেন্স সাথে মিলায় ওখানে চলে আসবে। আর আমার যে চার্ট অফ অ্যাকাউন্টও কিন্তু ওই যে রিকনসাইল করার সাথে ওপেনিং ব্যালেন্স ঢুকে গেছে, এখন যখন আমরা ম্যাচ করাবো তখন ওপেনিং ব্যালেন্স সহই থাকবে। ওকে, আর কুইক বুকে যেটা হয় কি, ক্লোজিং ব্যালেন্স বসাইলে ব্যালেন্স হয়ে যায় জিরো, জিরো হইলে রিকনসাইল ডান। আর এখানে কি হয়, আপনার ক্লোজিং ব্যালেন্স স্টেটমেন্টে যা আছে সেটা যদি আপনার মিলে যায় তাহলে অটোমেটিক মিলে যাবে, তখন এটা অটোমেটিক জিরো আর কি, জিরো দেখে না বাট মিলে গেলেই হয়ে গেল। করে দেখাচ্ছি এটা। ওকে, তাহলে আমাদের এইটা এখন রেডি, আমরা এটা আপলোড দিব। আপলোড দেওয়ার আগে এই ফাইলগুলো কেটে নেবেন সবাই, কারণ ফাইল ওপেন থাকলে অনেক সময় আপলোড নেয় না। ওকে, এই যে এখানে, তাহলে আমরা সিলেক্ট ফাইলে যাই, ওপেন করি, আচ্ছা আমরা রাখছিলাম হচ্ছে ডেস্কটপে, এই যেটা। ওকে, দিয়ে আমরা নেক্সট, আমরা ছিলাম কোথায়, এই যে এই টেমপ্লেটটা ডাউনলোড করে আমরা পিডিএফ থেকে সিএসভি তে নিলাম, সিএসভি তে কিছু কাজ করলাম, করে সেইটা আমরা আমাদের ফরম্যাটে কনভার্ট মানে কপি করে বসায় এখন আমরা এটা আপলোড দিচ্ছি। দেখেন আপলোডে যখন আপনি নেক্সটে যাবেন তখন এই জিনিসটা কি, এখানে বলছে দেখেন ডেট, অ্যামাউন্ট, পেই, ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার নিচে আছে, চেক নাম্বার মানে ওই যে যেগুলো আমরা কলাম আকারে পেয়েছিলাম সেগুলো এখন পাশাপাশি চলে আসছে। এখন দেখেন বলছে কি ডেট, প্রথমে আছে ডেট, ঠিক ডেটের নিচে কি থাকবে, এই 5/2/2020, আর তারপরে কি থাকবে ট্রানজ্যাকশন অ্যাসাইন টু দ্য ফিল্ড ট্রানজ্যাকশন ডেট। এইটা এখন আমরা যেটা করব, আমরা একটু এটার সাথে মিলিয়ে দেখব। দেখেন ডেটের নিচে ঠিক 5/2/2020 আছে না, মানে এগুলো হচ্ছে চেক পয়েন্ট। আরেকটা চেক পয়েন্ট আমি এটা আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে আমরা যে কি বলে এটাকে রেডি করছি, আমরা কি করব জানেন, এই যে ওপেনিং ব্যালেন্স আমাদের কত ছিল, 399.47, তাই না, আমরা এখান থেকে ধরে এটাকে অটো সাম করব। তাহলে কি হবে জানেন, এই যে লাস্ট যে ব্যালেন্সটা আসবে এই ব্যালেন্সটার সাথে আমার স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স মিলে কিনা এটা দেখব। 320.07, তাই না, এখানে কত আছে 320.07, ওপেনিং ব্যালেন্সটা মিলে আমরা একটু চেক করে নিব। তাহলে হবে কি, তাহলে বোঝা যাবে যে আমাদের কনভার্সন সহ কোথাও ভুল হয় নাই। বাট এই অ্যামাউন্ট না হলে তখন বুঝতে হবে কোনো প্লাস মাইনাস হয়ে গেছে অথবা কোনো একটা ঝামেলা হয়েছে, আমাদেরকে তখন চেক করে বের করতে হবে। আপলোড দেওয়ার পর চেক করে বের করা কিন্তু টাফ, ঠিক আছে, এই জন্য এই চেকটা আপলোড দেওয়ার আগে অবশ্যই অবশ্যই করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এইটা আবার আমাদের ডিলিট করে দিই, আচ্ছা সেভ, ওকে। আচ্ছা তারপর দেখেন অ্যামাউন্টের ঘরে ফার্স্ট অ্যামাউন্ট ছিল এটা, হ্যাঁ, এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনারা নেক্সট করেন, এখানে নেক্সট করলে ঠিক সেকেন্ড ডেট কোনটা ছিল, সেকেন্ড ডেট এইটা, অ্যামাউন্ট এইটা, তারপর এই দেখেন পেইর ঘরে এখানে লিঙ্কডইন আছে, হ্যাঁ, এরকম সবগুলো আপনারা এরকম চেক করে নিতে পারবেন। আপনারা যেটা করুন, একটা একটা করে চেক তো আসলে সব করা যাবে না, আপনার মাঝে মাঝে এরকম যে 2-4টা এটা কত নম্বর ঘর গেল, তত নম্বরে যে 10 তারিখের ডেটে আছে কিনা এগুলো একটু চেক করে নেবেন মাঝে মধ্যে, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট 2-4-5টা চেক তো করবেনই, এটা করতে হবে। ওকে, করার পর আমরা যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পর দেখেন সবগুলোতে টিক চলে আসছে। এখন ও বলতেছে কি 31 ট্রানজাকশন আর রেডি টু ইম্পোর্ট। ওকে,
এখন যদি আমরা কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করি, তাহলে ওই যে ব্যাংকের যে রেজিস্টারের যে হিসাব, ব্যাংক স্টেটমেন্ট, সেইটা আমরা আমাদের সিস্টেমে আপলোড দিলাম মাত্র। ওকে, এখন ক্লায়েন্ট আমাকে যে স্টেটমেন্ট পাঠাইছে সেটা আমি এইভাবে কনভার্ট করে আপলোড দিলাম। ওপেনিং ব্যালেন্সের ঝামেলা থাকলে সেগুলো আমি ঠিকঠাক করছি। এখন আমরা ধরে নিচ্ছি যে এই ক্লায়েন্ট হচ্ছে প্রচুর অলস, সে কোনো কাজই করে না। তার যে চার্ট অফ অ্যাকাউন্ট, সেই চার্ট অফ অ্যাকাউন্টে কোনো কিছুই নেই। এখন আমাকে এগুলো রিকনসাইল করে করে সবগুলো চার্ট অফ অ্যাকাউন্টের সাথে সমন্বয় করতে হবে। ওকে, এখন দেখেন আপলোড করা মাত্র স্টেটমেন্টের এখানে সবগুলো, প্রথমে আমরা কি করছি, ওপেনিং ব্যালেন্স দিছি না, ব্যাংকের স্টেটমেন্টে ওপেনিং ব্যালেন্স দিছি, দিয়ে রিকনসাইল করে নিয়েছি, নিয়ে এগুলো সবগুলো আপলোড করার পর দেখেন ব্যাংকের স্টেটমেন্টে অটোমেটিক আমার এন্ডিং ব্যালেন্সটা শো করবে, দেখছেন? কিন্তু আপনার ব্যালেন্স ইন জিরোতে কিন্তু করবে না, কারণ ব্যালেন্স ইন জিরোতে এখন এগুলো আসে নাই। এই ট্রানজেকশনগুলো একটা একটা করে আমরা এখন ম্যাচ করায় করায় বা আমরা ক্যাটাগরি করে করে ব্যালেন্স ইন জিরোতে নিচ্ছি। ব্যালেন্স ইন জিরো মানে কি, আপনার চার্ট অফ অ্যাকাউন্টে নিচ্ছি। চার্ট অফ অ্যাকাউন্ট তো ফাঁকা, বুঝছেন? চার্ট অফ অ্যাকাউন্টে যদি অনেকগুলো ট্রানজেকশন থাকতো তখন কিন্তু এই ব্যালেন্স আলাদা আসতো। ওকে, তাহলে আসি আমরা ফার্স্ট যে ইয়াটা, এটা দেখেন এই যে দুই খাতা পাশাপাশি চলে আসছে আমার। হ্যাঁ, এখানে বলতেছে কি, এই যে 5 তারিখে ফেসবুক। আচ্ছা দেখেন, এই যে দেখেন এখন যদি আমি এখানে যে পেইন নামটা লিখছি না, এখানে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, এখানেও একটা সাজেশন দিচ্ছে আমাকে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড কোথায় মার্কেটিং। এটা কিন্তু ফিক্স না, এটা কিন্তু সাজেশন দিচ্ছে। আমি চাইলে ফেসবুকের পিছনে আমি কি খরচ করছি সেটা তো আমি জানি, আমি চাইলে এখান থেকে অ্যাকাউন্টটা আমি চেঞ্জ করে দিতে পারবো, কি পারপাসে খরচ করছি, এক্সপেন্সটা আমার কি পারপাসে হয়েছে। ওকে, বাট ফেসবুকে নর্মালি আমরা অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিংই করি। এইটা যখন আমার ঠিক থাকলো, কাকে দিছি, ফেসবুককে দিছি, এইটা যদি আমি জাস্ট ওকে করে দেই, তাহলে কিন্তু আমার ব্যাংক স্টেটমেন্ট এবং আমার খাতা সমন্বয় হয়ে দুই জায়গায় ট্রানজ্যাকশনটা চলে গেছে, বুঝতে পারছেন? এখন দেখেন আপনার ব্যালেন্স ইন জিরো মানে আমার যে চার্ট অফ অ্যাকাউন্ট সেটার ব্যালেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ব্যালেন্সও কিন্তু ঘুরে ফিরে এই জায়গায়ই আসবে। ওকে, আচ্ছা এখন দেখেন পরেরটাতে ও আর সাজেশন দিতে পারতেছে না, পরেরটাতে ওর ওর বুদ্ধি শেষ হয়ে গেছে। এরকম যখন আপনি কয়েকটা করবেন তখন ও সাজেশন দেবে। না না, আপনি যখন এরকম কিছু কিছু জিনিস করবেন না, ও কিন্তু এআই তো বুঝে নিবে, এরপর আস্তে আস্তে সাজেশন দিবে আপনাকে। আচ্ছা, এটা বলছে লিঙ্কডইন। লিঙ্কডইনে আমরা কি করি, লিঙ্কডইনে কিন্তু আমরা নর্মালি সাবস্ক্রিপশন করি, মানে কোনো একটা ওদের প্যাকেজ সাবস্ক্রিপশন করি, করে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সার্কুলার হোক বা বিভিন্ন ধরনের কাজ করি। তাহলে লিঙ্কডইনে আমি এখানে একটা কাজ করি, দেখেন এই যে এখানে একটা ম্যাচ অপশন আছে না, ম্যাচ, ম্যাচ কখন কাজ করবে জানেন, যখন ঠিক এই ডেটে 5 ফেব্রুয়ারি 2020-এ ঠিক এই অ্যামাউন্টের 49.99 একটা অ্যামাউন্ট আপনার চার্ট অফ অ্যাকাউন্টে থাকবে, তখন দেখবেন এটা ম্যাচ করবে। তাহলে এইটা ম্যাচ করার জন্য আমরা একটা এন্ট্রি দেই ইয়াতে, আমার চার্ট অফ অ্যাকাউন্টে একটা এন্ট্রি দেই। এন্ট্রিটা কি দিব, যে ডেট হবে 5 ফেব্রুয়ারি 2020, লিঙ্কডইন পারপাস আমার খরচ হচ্ছে 49.99। তাহলে তো আমার চার্ট অফ অ্যাকাউন্টও থাকলো, আমার খাতায়ও থাকলো, তাহলে দুটো ম্যাচ করার কথা না। দেখি সেটা কি হয়। এখানে আসি, এসে আমরা একটা স্পেন্ড মানি করি, টাকা খরচ হয়েছে না ওখান থেকে, তাহলে এই যে স্পেন্ড মানি, স্পেন্ড মানিতে গেলাম, ব্যাংক হচ্ছে আমার কোনটা, মেট্রো ব্যাংক, এই যে মেট্রো ব্যাংক, নেক্সট। আচ্ছা এখন আমাকে টু টু কে ছিল, লিঙ্কডইন। লিঙ্কডইন লিখে যদি আপনি এই যে ক্রিয়েট কন্ট্যাক্টে দেন, তাহলে এটা কিন্তু হয়ে গেছে। ওকে, তারপর ডেট হবে 2020 সাল, তাই না? 2020-এর ফেব্রুয়ারি, সরি ফেব্রুয়ারি কয় তারিখ, হ্যাঁ না দেখে নেই, অসুবিধা নেই তো, 5 তারিখ, ফেব্রুয়ারির 5 তারিখ। তাহলে এই লিঙ্কডইন পারপাস ওই একই ডেটে, হ্যাঁ, ডেসক্রিপশনে আমরা লিখি
লিঙ্কডইন। ওকে, কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস কত? 49.99। ওকে, অ্যাকাউন্ট, এটা কি দেবো? এক্সপেন্স অ্যাকাউন্ট। এই যে এখান থেকে আমরা ধরেন অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। এখন এটা কি ধরনের এক্সপেন্স করছি আমরা লিঙ্কডইনে? ধরেন সাবস্ক্রিপশন। এখন দেখি সাবস্ক্রিপশন আছে এখানে? আছে। না থাকলে কি করতাম? না থাকলে এই যে অ্যাড নিউ অ্যাকাউন্টে যে একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে ফেলতাম। সাবস্ক্রিপশন, ট্যাক্স রেট এক্সামটেড বা আপনি নো ভ্যাট দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এখানে ট্যাক্স রেট বসালে কিন্তু অ্যামাউন্ট থাকবে না, হ্যাঁ, যার কারণে আমরা এখানে ট্যাক্স নো ভ্যাট বা এক্সামটেড বা যাই হোক এটা বসাইলাম। ব্যাংক অ্যাকাউন্টে আমরা কখনো ভ্যাট ট্যাক্স আলাদা করে বসাবো না, কারণ ব্যাংক অ্যাকাউন্টে যা ট্রান্সফার হয় ওটা কিন্তু ভ্যাট ট্যাক্স সহই ট্রান্সফার হয়। ওকে, এইটাকে আমরা করি সেভ। তাহলে আমি যদি দেখি এই যে লিঙ্কডইন পারপাস, দেখেন এখানে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে একটা লেনদেন এখানে চলে আসছে যেটা আনরিকনসাইল্ড। এইটাকে আমি একটু রিলোড দিই, পেজটাকে রিলোড দিলাম। কারণ ওখানে যে একটা ডাটা আপলোড হয়েছে, এই দেখেন অলরেডি গ্রিন হয়ে আছে ম্যাচ। হ্যাঁ, তো এখন দেখেন যদি আপনি নিজেও খাতা মেনটেন করেন, আপনার এখানে যদি ট্রানজাকশনগুলো ঠিকঠাক মতো তোলেন আর ব্যাংকে যদি ওইভাবে করেন, তাহলে কিন্তু ম্যাক্সিমাম আপনার ম্যাচ করে যাবে, বুঝছেন? তাহলে আমরা এখানে জাস্ট মাঝখানে ওকে দিলেই কিন্তু শেষ। আর এই যে এখানে দেখেন এটা একটু আগে এটা কি দেখাচ্ছে? আনরিকনসাইল না? এইটাকে আপনি রিলোড দেন, এখন দেখেন রিকনসাইল হয়ে যাবে, হয়ে গেছে। তার মানে এই হিসাবটা আপনার চার্ট অফ অ্যাকাউন্টও ছিলই, সেটা আপনি ব্যাংকের সাথে রিকনসাইল সমন্বয় করে দিলেন, দুই খাতাতেই চলে আসলো। বুঝতে পারতেছেন কি আপনারা? আমার কথা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই বা মাথায় ঢুকতেছে না এমন কি কেউ আছেন? একটু বলেন আমাকে যে ভাই আমি এটা বুঝিনি। আপনি কনসেপ্টটা বুঝেন, প্রসেস মনে রাখতে হবে না, প্রসেস তো দীর্ঘ প্রসেস, এটা আপনি হুট করে মনে রাখতেও পারবেন না। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি আস্তে আস্তে, এটা আপনি আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন 2-4 বার, তখন প্রসেস মনে থাকবে, বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আমরা পরের গুলাতে যাই, পরের গুলাতে যাই। আচ্ছা, এখন তাহলে আমরা ম্যাচ বুঝলাম তাই না? যদি আমরা সাথে সাথে ওই ট্রানজাকশনটা লিখে রাখি, ওই ট্রানজাকশনটা আমরা এখানে করে দিই, তাহলে এটা কিন্তু আমার আমার অ্যাকাউন্টে যেহেতু আছে ম্যাচ করে যাবে। ওকে, এখন আসেন আমরা ক্যাটাগরি করি। ক্যাটাগরি ম্যাচ তো বললাম, ক্যাটাগরি এরপর আছে ট্রান্সফার, ওই যে পেপালে যখন পাঠাবো তখন ট্রান্সফার করবো। ওকে, আর ডিসকাস কিছু না, ডিসকাস হচ্ছে যদি আপনি কোনো কিছু আটকে রাখতে চান যে এখন আমি করবো না, এটা পরে করবো, এটা আমার মানে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে বা এরকম, তখন আপনি ডিসকাসে রেখে দিতে পারেন, পেন্ডিং রেখে দিতে পারেন। আচ্ছা, এখানে কে? শাহ না, শাহ। ওকে, আর এখানে এই টাকাটা কি হয়েছে বলেন তো? টাকাটা রিসিভ, টাকা আসছে না। টাকাটা কি করলে রিসিভ হয়? সেলস ইনকাম দেখাচ্ছি তো আমরা, তাই না? এটাকে আমি ওকে করে দিলাম, তার মানে ওই শাহের কাছ থেকে 800 টাকা আসছে, সেটা আমি ইনকাম দেখালাম, সেলসের ইনকাম দেখায় আমি এটা ওকে করলাম, তার মানে আমার এটা দুই জায়গায় চলে গেছে। এরপর আসেন পেপাল পেমেন্ট, ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, তাই না? তার মানে এইটা হচ্ছে আমারই একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে গেছে, এইটাকে আমি করব এই যে ট্রান্সফার। ট্রান্সফার দেওয়া মাত্রই দেখেন এখানে আমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে, এই এটা ছাড়া আমার পেপাল নামে কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই। তাহলে আমরা একটা পেপাল নামে অ্যাকাউন্ট খুলি। তাহলে জিনিসটা সুন্দর হবে না পেপালের নামে খুললে? ওই এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, পেপাল মানে কি? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ওকে, আর টাইপে দিতে হবে কি? আদার্স, ক্রেডিট কার্ড দেওয়া যাবে না। অ্যাড উইথাউট ব্যাংক ফিড, কন্টিনিউ। ব্যাংকের নাম হচ্ছে
পেপাল, অ্যাকাউন্ট নেম হচ্ছে পেপাল, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আদার্স, অ্যাকাউন্ট নাম্বার ধরেন একটা দিয়ে দিলাম, অ্যাকাউন্ট কোড হচ্ছে 104, কারণ 103 আগেরটা দিছি, হ্যাঁ, অ্যাড দিই। আচ্ছা, এখন দেখেন এইখানে যদি আমরা এটা একটু রিলোড দিই পেজটা, এখন যদি আমি এটাকে ট্রান্সফারে ক্লিক করি, এখন দেখেন পেপাল দেখাচ্ছে না, পেপাল, ঠিক আছে, তাহলে এটা পেপাল, ওকে, আমি জাস্ট ওকে দিব, তাহলে পেপালে ট্রান্সফার হয়ে যাবে, হ্যাঁ, মানে আমার একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে। এখন দেখেন ওই একটা ট্রান্সফার করাতে যতগুলো পেপাল আছে সবগুলোতে ও সাজেস্ট করতেছে যে এটা পেপাল ট্রান্সফার, হ্যাঁ, তাহলে আমরা কি করব, এগুলো সবগুলো যেহেতু আমার পেপাল ট্রান্সফার, আমি জাস্ট এগুলোতে ওকে দিয়ে যাব। মানে আমার এটা কি হয়েছে, এই মেট্রো ব্যাংক থেকে বের হয়ে পেপালের দিকে ঢুকতেছে। আবার যখন আমরা পেপাল অ্যাকাউন্ট ইয়ে করব, রিকনসাইল করব, তখন কিন্তু ওখানে আমরা এক্সপেন্সগুলো পাবো। ওকে, পেপাল, ওকে, ওকে, এই যে শার্টটা খুঁজে নিতে দেখেন, এই একটা ট্রানজেকশন, এটা আমরা কি করছি, এর আগে ইনকাম দেখাচ্ছি সেলস থেকে, তাই না, এটা যদি আমরা ওকে দিই তাহলে সার এটাও মানে ওই ইনকামটাও মিলে গেল। আর যদি আমরা চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা নেই। ওকে, 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 যতগুলো পেপাল ট্রানজেকশন আছে সবগুলো আমরা ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, একটা বাদ আছে। এখন আসেন বাকি যেগুলো রয়ে গেল, এখানে দেখেন, এখানে কিন্তু রিকনসিল 10 দেখাচ্ছে, আমাদের ট্রানজাকশন 31টা, এটা আস্তে আস্তে কমতেছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, এখন হলো, আচ্ছা এগুলো আমাদের ক্যাটাগরি করতে হবে। ধরেন ফাইবারে আমরা কি করি, ফাইবার থেকে আমরা সার্ভিস নেই, তাই না, বিনিময়ে ফাইবারকে আমরা টাকা দিই, মানে ফাইবার যদিও একটা প্ল্যাটফর্ম, বাট ফাইবারের থ্রুতেই তো দিই। তাহলে এইখানে আমরা দিতে পারি কি, এখানে আমরা দিতে পারি না, প্রফেশনাল, অডিট অ্যাকাউন্টেন্সি, এটা প্রফেশনাল ফি দিব। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না থাকলে এটা তো ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা যেটা হয় কুইক বুকে যেটা হয়, এটা এখান থেকে চট করে আপনার ক্রিয়েট করা যায়, এখানে এটা করা যাচ্ছে না, হ্যাঁ, এটা আপনার আলাদা করে করে নিতে হবে। তাহলে এখানে আমার চার্টার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কি, আমাদের কি যায় হিসাবে, এটা এক্সপেন্স, তাই না, এক্সপেন্স কোড, এক্সপেন্সের কোড কত, ধরেন 3 এবং 4 দিয়ে শুরু হয়, তাইলে আমি এখানে দিয়ে দিতে এই 349 দিলাম, দেখি অ্যাভেলেবেল আছে কিনা, আছে। আচ্ছা, এটার নাম দিব আমি লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, আমি সেভ করি, ওকে, এখানে আমি রিলোড দিই, এই যে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, ঠিক আছে, এটা দিলাম, দিয়ে এখানে ইয়ে কি হবে, ফাইবার, দেখেন এখন আমি ওকে দিলে ফাইবার নামে এই লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি ক্যাটাগরিতে ফাইবারের ইয়াটা টাকাটা চলে যাবে, ওকে। এরপর নেমসকো জানি কি ছিল, ওয়েব হোস্টিং, তাই না, এটা সাবস্ক্রিপশন হওয়ার কথা, সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, এর নাম কি, নেমসকো, নিউ, ওকে। এগুলো কি করছি, এগুলো আমরা ক্যাটাগরি করছি, তাই না, যেহেতু আমাদের এটা এগুলো কিসে নাই, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে নাই, যার কারণে আমরা ক্যাটাগরি করা মাত্রই কি হচ্ছে, আমার ব্যাংক স্টেটমেন্টের ঘরেও বসে যাচ্ছে,
আমার চার্ট অফ অ্যাকাউন্টে বসে যাচ্ছে এবং এটা অটোমেটিক্যালি সমন্বয় হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এরপর ব্লু হোস্ট। ব্লু হোস্ট হচ্ছে সাবস্ক্রিপশন দিতে পারি, বা ব্লু হোস্ট থেকে ধরো আমরা ডোমেইন পারচেজ করছি, কথার কথা পারচেজ দিতে পারি। এরপর না, শুধু পারচেজ দিলে হবে না, অন্য কিছু। হুম, সাবস্ক্রিপশন শুধু পারচেজ না। আচ্ছা, এইটা আরটা ক্রিয়েট করি। এক্সপেন্স ধরেন দিলাম আমি 351। ডোমেইন পারচেজ এক্সপেন্স। ওকে, তাহলে ব্লু হোস্টে আমি যদি দেই, আচ্ছা এখানে নাম্বার দিলে হবে, কিন্তু নাম্বার কত ছিলাম 351 না? এই দেখেন, এটা হচ্ছে কে, ব্লু হোস্ট। ওকে, ওকে, এই ফাইবার একবার করছি না, ফাইবারটা কিন্তু এখানে চলে আসছে। এই নেমসকো একবার করছি, নেমসকোটা চলে আসছে। ফাইবার ওকে, নেমসকো ওকে। এরপর মেইল চিপ, মেইল চিপটা কি করব, এটা সাবস্ক্রিপশনই দিয়ে দিই, হ্যাঁ সাবস্ক্রিপশন CHIMP। ওকে, এরপর আছে কি অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, এটা কি? ব্যাংক চার্জ বা ব্যাংক ফি, ব্যাংক ফি এটা কি দিবেন? হু, কে এটা? মেট্রো ব্যাংক, হ্যাঁ ব্যাংক চার্জ তো আমরা মেট্রো ব্যাংকেই দিচ্ছি, তাই না? এরপর কি ট্রানজ্যাকশন চার্জ, এটা ওই ব্যাংক ফি, ব্যাংক ফি এটা হচ্ছে মেট্রো ব্যাংক। তাহলে কি হইল দেখেন, গুড জব। এখানে বলছে কি স্টেটমেন্ট ব্যালেন্স 28 ফেব্রুয়ারিতে কত, যদিও 29 ফেব্রুয়ারি, বাট আমাদের ট্রানজাকশন 28 ফেব্রুয়ারি পর্যন্ত আছে। কত? 320.07। তাহলে দেখেন এখানে বলছে কি আমার এটা রিকনসাইল্ড এবং এই ব্যালেন্স মিলে গেছে, তার মানে আমার রিকনসাইল্ড ডান। ওকে, এখন আসেন, ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে রিকনসিলিয়েশন রিপোর্ট। আপনারা যেটা করবেন এই পর্যায়ে আসার পর এটা একটা স্ক্রিনশট নেবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন এইভাবে, হ্যাঁ, এবং এই স্ক্রিনশটটা রেখে দিবেন। স্ক্রিনশটটা রেখে দিলে হবে কি, কোনো ক্লায়েন্ট যদি কখন হুট করে বলে যে ভাই তুমি যে ব্যাংক রিকনসিলিয়েশন জানো সেটার কিছু ডকুমেন্ট দাও, তাহলে আপনি এই স্ক্রিনশটটা পাঠাবেন, আর হচ্ছে এখন রিকনসিলিয়েশন রিপোর্ট আমি যেটা নামানো দেখাবো এই রিপোর্টটা পাঠিয়ে দেবেন, তাহলেও বুঝবে যে আপনি ব্যাংক রিকনসিলিয়েশন পারেন। ওকে, আচ্ছা এখন আসেন আমরা এইটাতে যাই। এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাকাউন্টিং থেকে যাব রিপোর্টে। রিপোর্টে গিয়ে আমরা এখানে সার্চ করব রিকনসিলিয়েশন রিপোর্ট, হ্যাঁ এটা কিন্তু নিচে খুঁজলেও পাওয়া যাবে, বাট আমি পুরোটা খুঁজলাম না আর কি। দেখেন রিকনসিলিয়েশন রিপোর্ট, এখানে ডেট কোনটা আছে 2024, এই ডেটে খুঁজলে কি আমরা রিকনসিলিয়েশন রিপোর্ট পাবো? পাবো না। আমরা যাব কবে, আমরা যাব হচ্ছে 2020, এখান থেকে ফেব্রুয়ারির, আমার লাগবে 1 তারিখ। 1 তারিখ থেকে আমি এটা সিলেক্ট করবো কাস্টম ডেট, 2020 ফেব্রুয়ারির 29 তারিখ। এটা আবার উল্টায় গেল কেন, 1 তারিখ, এটা হচ্ছে 2020 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হলো 29 তারিখ।
তাহলে এই থেকে এই ডেট পর্যন্ত যদি আমি আপডেট দেই, রিকনসিলিয়েশন রিপোর্ট, হ্যাঁ আপডেট দিলে আমার রিপোর্ট কই, মেট্রো ব্যাংক কই, ও এটা কি আমার ব্যাংক সিলেক্ট করে দিতে হবে নাকি, দেখি তো, ট্রায়াল ব্যালেন্স বলতেছে না, আমার লাগবে হচ্ছে রিকনসিলিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশন, মেট্রো ব্যাংক কই, এই যে এই যে এটাই হচ্ছে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট। ওকে, এটাকে আপনি আপডেট দেন। হুম, দেখেন এখানে সবগুলো ব্যালেন্স কি এন্ডিং ব্যালেন্সের সাথে মিলছে। আচ্ছা এইটাকে আপনি যেটা করবেন, মোড়ে গিয়ে, না মোড়ে না, এটাকে অ্যাড রিপোর্ট, ম্যানেজ ডেটস, অ্যাড রিপোর্ট, আচ্ছা এটার নাম দিয়ে অ্যাড করে রাখা যাবে। ডাউনলোড অপশনটা গেল কই, এই যে নিচে এক্সপোর্ট, হ্যাঁ এটা আপনি সেভ করে রাখতে পারেন। আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করবেন কিসে, আপনি পিডিএফ এক্সপোর্ট করবেন। এই যে এটা হচ্ছে আপনার রিকনসিলিয়েশন রিপোর্ট। ওকে, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স আসলো কেন, আমরা রিকনসিলিয়েশন দিলাম, রিকনসিলিয়েশন না এটা, হ্যাঁ রিকনসিলিয়েশনই তো, এক্সপোর্ট পিডিএফ, এই নাকি এটা রিকনসিলিয়েশন সেট করা না। আচ্ছা দেখি সেভ অ্যাজ দিয়ে দেখি, পাবলিশড আছে, সেভ, রিকনসিলিয়েশন রিপোর্ট ওপেন করি, এটাকে আমি যদি এখন, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স না, আচ্ছা এটাকে একবার রিলোড দিই না, এটা মনে হয় রিলোড না দেওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। ও ওই যে ওখানে যে ট্রায়াল ব্যালেন্স ফার্স্টে ছিল, হ্যাঁ অ্যাকাউন্টিং রিপোর্ট, রিকনসিলিয়েশন, আচ্ছা ব্যাংক রিকনসিলিয়েশন, সরি এটাতে যাই, ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট, ব্যাংক রিকনসিলিয়েশন সামারি, আচ্ছা এটা ডেট সিলেক্ট করি 2020, এটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। ওকে, আর এইটা হচ্ছে 2020, এটা হলো ফেব্রুয়ারি, এটা হলো 29 তারিখ। ওকে, সিলেক্ট এ ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের মেট্রো ব্যাংক, এন্ডিং ব্যালেন্স, আচ্ছা ব্যাংক স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স কত ছিল যেন, 320.07। ওকে, আপডেট, এই যে এইটা আসবে আপনার সঠিক রিপোর্ট। অর্থাৎ আপনার রিকনসিলিয়েশন রিপোর্টটা নেওয়া ছিল, এটা আসলে ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট হবে। হ্যাঁ ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট, এইটা যদি আমি এক্সপোর্ট দিই, চলে আসছে। এটা নামায় রাখবেন, তাহলে ওই স্ক্রিনশটটাও রাখবেন, এটাও নামায় রাখবেন, যদি কখনো এটা চায় চট করে এটা পাঠিয়ে দিবেন, তাহলে বুঝছেন কিনা পুরো ক্লাসটা, প্রসেস লেন্দি বাট যদি মাথায় থাকে তাহলে পারবেন, সমস্যা নেই। আর আপনাদেরকে আমি এটা ব্যাংক স্টেটমেন্ট দিছি, এটা করবেন, এটা করে যাদের যাদের হবে তারা একটু এই জিনিসগুলো আমাকে গ্রুপে শেয়ার করবেন, শেয়ার করলে আমি আরো স্টেটমেন্ট দিব, সেগুলো প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ। আমরা নেক্সট ক্লাস, আচ্ছা নেক্সট ক্লাসটা হবে আপনাদের অনলাইনে। হ্যাঁ, এখন একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আগামী সানডেতে আমার অফিসের একটা প্রোগ্রাম আছে ঢাকার বাইরে।
যদি আমি টাইম মতো ফিরতে না পারি তাহলে নেক্সট সানডেতে ক্লাস হবে না, আর পরের সানডেতে যে ক্লাসটা হবে অনলাইনে। ওকে, সেটা হয়তো বা অনেকে বাসায় ফিরতে ফিরতে লেট হইতে পারে। অনলাইনে ক্লাসটা নেব রাত 9টা থেকে। ফাইবারের ক্লাস এই ইয়াতে কখনো হয় না, এটা অনলাইনেই হয়। আপনারা অনলাইনে সবাই গুগল মিটে জয়েন করতে পারেন তো, শুধু জয়েন করবেন। হ্যাঁ, জেরো শেষ। হ্যাঁ, আর কি করবেন জেরো। এখন কি হবে জানেন, আপনি যখন যত প্র্যাকটিস করবেন তত প্রশ্ন বের হবে, ক্লাসের মাঝে মাঝে প্রশ্নগুলো করবেন। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে প্রশ্ন বের হবে না, তাহলে এটাই পর্যন্তই শেষ। আর আপনি আপনি যদি কাজ করেন তাহলে আমি আপনাকে প্র্যাকটিসের জন্য আরো ম্যাটেরিয়াল দিব, ব্যাংক স্টেটমেন্ট দিব, আরো যা চান দিব, সমস্যা নেই, এগুলো আমার কাছে হিউজ আছে। পার্থক্য তো অনেক। হ্যাঁ, মানে ব্যাংক রিকনসিলিয়েশন দুইটাই, বাট প্রসেস দুইটা ডিফারেন্ট আর কি, দুটো সফটওয়্যারে ডিফারেন্ট। মূল থিম তো একই, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল তো সেম। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।